সকালবেলা যখন আমার ঘুম ভাঙল তখন মনে হলো আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। এক সেকেন্ড, এটা তো আমার রুম না। আমি কোথায় আছি এখন? ভালো করে চোখ ঘুরিয়ে রুমটা দেখলাম। সর্বনাশ, আমি কার বাসায়? কাল রাতে কি হয়েছিল? সুমনার বিয়েতে গেলাম। তারপর তারপর তো কিছু মনে পড়ছে না। ড্রিঙ্কস, হ্যাঁ হ্যাঁ, রিয়া ছেলে জোর করে কিছু না খাইয়েছিল। তারপর সব ব্ল্যাঙ্ক। বিছানার নিচে ঘাড় ঘোরাতেই দেখলাম একজোড়া সোনালি রঙের মেয়েদের স্যান্ডেল, আর পাশে সোফার উপর রাখা একটা সিল্কের ওড়না। হে আল্লাহ, আমি কি কোন মেয়ের বাসায় এসে পড়েছে? সর্বনাশ, আমি কি কোনো কাণ্ড করে ফেললাম নাকি? না না, আমার দ্বারা এসব সম্ভব না। আমি অনেক ভদ্র ছেলে, কিন্তু এই স্যান্ডেল, এই ওড়না, কার এগুলো? রিয়াদকে ফোন দিতে হবে। না, আমার ফোন কই? কিন্তু তার মাথাটা ঘুরে গেল যখন দেখল তার ডান পাশে ঘুমিয়ে আছে নিষ্পাপ চেহারার একটি সুন্দরী মেয়ে। তার চুলগুলো মাথার উপর এলোমেলো হয়ে আছে। এক্সকিউজ মি। আকাশে ডাকে মেয়েটির ঘুম ভেঙে গেল, ধরফর করে উঠে বসলো। আকাশ মেয়েটির চেহারা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। এই মেয়েটি আর কেউ না, তারই অফিসের ম্যাডাম রাইসা চৌধুরী। ম্যাম, আপনি? আকাশ, তুমি তুমি আমার বাসায় কি করছো? আমি আপনার বাসায় কি করছি মানে? আমি তো নিজেই জানি না আমি এখানে কিভাবে এলাম। বরং এটা আমার বাসা। আপনি আমার বাসায় কি করছেন? হোয়াট? তোমার বাসা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমার ফ্ল্যাট। আমার বেডরুম থেকে তুমি কি করে বের হলে? আপনার ফ্ল্যাট? তার মানে কাল রাতে আমি আপনার বাসায় ছিলাম? আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কেন, কিভাবে? আর তুমি আমার বেডরুমে কি করছিলে? ছি, আমি ভাবতেও পারছি না। ছি ছি, কি শুরু করলেন ম্যাম? যা ভাবছেন তেমন কিছুই না। আমি তো আমি তো কিছু জানি না। আমার কিচ্ছু মনে নেই। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথাও বলবে না? তোমার সাহস হয় কি করে আমার বাসায় ঢোকার? সিকিউরিটি, সিকিউরিটি কই গেল? আরে ম্যাম, চিল্লান কেন? আশেপাশের ফ্ল্যাটের লোকজন শুনলে কি ভাববে? ব্যাপারটা কি হয়েছে আগে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ঠান্ডা মাথা? আমার মাথায় এখন আগুন জ্বলছে। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হবে, এক্ষুনি। বের তো হবই। আমি কি আপনার বাসায় আজীবন থাকার জন্য এসেছি? কিন্তু কিভাবে কি হলো সেটা তো জানা দরকার। কাল রাতে সুমনের বিয়েতে আপনার সাথে দেখা হয়েছিল, এটুকু শুধু মনে আছে। সুমনের বিয়ে, হ্যাঁ, আমিও তো সেখানেই ছিলাম। কিন্তু তুমি আমার সাথে ফিরলে কি করে? আমি আপনার সাথে ফিরবো কোন দুঃখে? আমার বাইক ছিল তো। ও, আমার বাইকটা কই? আমি কি করে জানবো তোমার বাইক কোথায়? হয়তো মাতাল হয়ে রাস্তায় ফেলে এসছো। দেখুন ম্যাম, আপনি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আপনিও তো ড্রিঙ্ক করেছিলেন। আমি ড্রিঙ্ক করেছিলাম, কিন্তু তোমার মতো মাতাল হয়ে জ্ঞান হারাইনি। আমি জাস্ট একটু টায়ার্ড ছিলাম। ও, তাই নাকি? তাহলে আমি আপনার বেডরুমে গেলাম কি করে? উড়ে উড়ে? নিশ্চয়ই আপনি আমাকে... চুপ, একদম চুপ। আরেকটা বাজে কথা বলে আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকবো। আমার দিকে আঙুল তোলার আগে নিজের অবস্থাটা দেখো। তুমি তুমি আমার ফ্ল্যাটে, আমার বেডরুমে ছিলে। দোষটা কার সেটা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, আমার সত্যিই কিছু মনে নেই। আমার মাথায় এখনও ঘুরছে। প্লিজ, এক গ্লাস পানি খাওয়াবেন? প্লিজ, এক গ্লাস পানি খাওয়াবেন? অসাধারণ। আমার বাসায় অনধিকার প্রবেশ করে এখন আমার কাছেই পানি চাইছো? তোমার লজ্জা করছে না? লজ্জা তো আপনারও করা উচিত। অফিসের একজন জুনিয়র এমপ্লয়িকে নিজের বেডরুমে নিয়ে এসছেন। ব্যাপারটা জানাজানি হলে আপনার রেপুটেশনের কি হবে ভেবে দেখেছেন? আমি তোমায় নিয়ে এসেছি? হাউ ডিয়ার ইউ! আমি আমার ড্রাইভারকে বলেছিলাম তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিতে, কারণ তুমি মাতাল হয়ে প্রায় পড়ে যাচ্ছিলে। আমাকে নামিয়ে দিতে বলেছিলেন? তাহলে আমি এখানে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই এই ড্রাইভার লোকটা কোনো গড়বড় করেছে। দাঁড়াও, আমি ওকে ফোন দিচ্ছি। রাইসার আগে গজগজ করতে করতে ফোন হাতে নিল। আকাশ সোফায় ধপ করে বসে পড়ল। ওর মাথাটা সত্যিই কাজ করছে না। রাইসার মতো একজন কঠিন রাশভারী মহিলার ফ্ল্যাট এসে এটা ভাবতেই ওর অবিশ্বাস্য লাগছে। হ্যালো, রশিদ ভাই, কাল রাতে আপনি আমাকে আর আকাশকে কোথায় ড্রপ করেছিলেন? কি? আমার বাসার গ্যারেজে? আর আকাশকে? কি বললেন? আমি বলেছিলাম ওকে আমার বাসায় নিয়ে আসতে, কারণ ও দাঁড়াতে পারছিল না। আর ইউ ম্যাড? আমি এইসব কখন বললাম? ফোনের ওপাশ থেকে ড্রাইভার যা বলল তা শুনে রাইসার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে আকাশের দিকে তাকালো। কি হলো ম্যাম? ড্রাইভার কি বলল? আপনি আমাকে নিয়ে এসছেন তাই তো? অ্যাক্সিডেন্টলি নট। ও মিথ্যে বলছে।
আমি আমি হয়তো টায়ার্ড ছিলাম, ভুল করে কিছু বলে থাকতে পারি, কিন্তু তার মানে এই না যে। তার মানে হলো দোষটা শুধু আমার একার না, আপনারও। এখনও চিল্লে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের এটা বের করতে হবে যে কাল রাতে ঠিক কী কী হয়েছিল। কি কি হয়েছিল মানে? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, মানে আমাদের মধ্যে রাতে কি কিছু, মানে আকাশের কথাটা শেষ করতে পারল না। রাইসার রাগী চোখের দিকে তাকিয়ে ওর গলা শুকিয়ে গেল। রাইসার মুখ লজ্জায় অপমানে লাল হয়ে উঠেছে। সে নিজের পরনের শার্টটার দিকে তাকালো। গেট আউট। আমি তোমার জাস্ট এক মুহূর্ত আমার বাসায় দেখতে চাই না। জাস্ট গেট আউট। যাচ্ছি তো, তার আগে আমার ফোনটা দিন। আর দয়া করে বলুন আমার শার্টটা কোথায়। ওটা পরে তো বের হতে হবে। তোমার শার্ট? আমি কি জানি? জানেন না মানে? তাহলে আপনার পরনে যেটা, ওটা কার শার্ট? রাইসা চমকে নিজের শার্টের দিকে তাকালো। এটা তো ওর ভাইয়ের পুরনো একটা শার্ট ও রাতের বেলা পরার জন্য রেখেছিল। কিন্তু আকাশ? এক মিনিট, এক মিনিট, দাঁড়ান। আমার সব মনে পড়েছে। কি কি মনে পড়েছে? কাল রাতে আমি তো আপনার বেডরুমে ছিলাম না, আমি তো সোফায় ঘুমিয়েছিলাম। হ্যাঁ, এই সোফাটায়। রাতে ঠান্ডা লাগছিল বলে আমি পাশের রুম থেকে একটা চাদর আনতে গেছিলাম, কিন্তু ভুল করে মনে হয় আপনার রুমে ঢুকে পড়েছিলাম। কারণ দুটো দরজায় দেখতে একরকম, আর ঘুমের মধ্যে হয়তো আপনার বিছানায়। আকাশের কথা শুনে রাইসার রাগের চেয়েও বেশি অস্বস্তি হতে লাগলো। তার মানে আমাদের মধ্যে আপত্তিকর কিছুই হয়নি, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমার সম্মান ধরে মিশে যাওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, যা হয়েছে হয়েছে, তুমি এখন যাও। আমার শার্টটা তো খুঁজে দিন, আর ফোনটাও। ঠিক সেই মুহূর্তে যখন তারা দুজনেই অসহায় এবং কিংকর্তব্য বিমূঢ়, দরজায় কলিং বেল বেজে উঠল। তীক্ষ্ণ একটানা শব্দটা যেন তাদের দুজনের বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করলো। এই সকালে আবার কি এলো? শ্, চুপ, একদম চুপ। রাইসা ভয়ে দরজার আইহোল দিয়ে বাইরেটা দেখল। আর বাইরে দাঁড়ানো মানুষটাকে দেখে তার রক্ত জমে বরফ হয়ে গেল। সে ফিসফিস করে কাপা গলায় আকাশকে বলল, সর্বনাশ হয়ে গেছে। কি এসছে ম্যাম? বাবা। একটা মাত্র শব্দ, কিন্তু তাতেই যেন পুরো ফ্ল্যাটের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এলো। আকাশ রাইসার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারল না। কলিং বেলের শব্দটা এবার আরও তীক্ষ্ণ, আরও অধৈর্য হয়ে বেজে উঠল। আপনার বাবা, মানে আঙ্কেল, এই সাত সকালে ফরিদপুরে? উনি না গ্রামের বাড়িতে থাকেন? আমার কপাল পড়েছে আজ। বাবা সারপ্রাইজ দিতে খুব ভালোবাসেন, কিন্তু এমন ভয়ঙ্কর সারপ্রাইজ দেবেন আমি স্বপ্নেও ভাবিনি। এখন কি হবে? তোমাকে এই অবস্থায় দেখলে বাবা আমার জ্যান্ত কবর দিয়ে দেবেন। আরে আরে, শান্ত হন। যা ভাবছেন তেমন কিছুই তো হয়নি। আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। তুমি আমার বাবাকে চেনো না আকাশ, চেনো না। সম্মান, মর্যাদা, এই দুটো জিনিসের জন্য বাবা সব কিছু করতে পারেন। উনি যদি জানতে পারেন ওনার মেয়ে রাতের বেলা একটা অচেনা ছেলের সাথে ফ্ল্যাটে, ইয়া আল্লাহ, আমি ভাবতেও পারছি না। ছি। বাইরে থেকে এবার দরজায় মৃদু ধাক্কার শব্দ এলো, সাথে ভারী গলার আওয়াজ। রাইসার বাবা আশফাক চৌধুরী বলেন, রাইসা, মা ভেতরে আছিস? দরজা খোল মা, আমি এসেছি। বাবা, আমি আমি কি করবো এখন? আমার মাথা কাজ করছে না। তুমি তুমি কোথাও গিয়ে লুকাও প্লিজ। লুকোবো কোথায়? আমি কি তেলাবো নাকি যে খাটের নিচে ঢুকে যাব? আরে বাবা, অবস্থাটা বোঝার চেষ্টা করো। যাও, বেলকনিতে যাও তাড়াতাড়ি। বেলকনিতে? সাততলার উপর থেকে লাফ দেবো নাকি? তার চেয়ে বাথরুম ভালো। হ্যাঁ হ্যাঁ, বাথরুমে যাও, কুইক। এক সেকেন্ডও সময় নেই। আকাশ প্রায় দৌড়ে ভেতরের বাথরুমের দিকে যেতে নিলেই রাইসার বাবা আরো জোরে জোরে ধাক্কা দিলেন। রাইসা ভয়ে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় দরজা খুলল। এতক্ষণ লাগলো দরজা খুলতে? শরীর ঠিক আছে তো তোর? রাইসার বাবা ভেতরে ঢুকলেন। গায়ে দামি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। বাবা তুমি, হঠাৎ করে একটা ফোনও তো দিলে না। সারপ্রাইজ, কাল রাতে হঠাৎ ইচ্ছে হলো মেয়ের হাতের কফি খেতে, তাই ভোরে রওনা দিলাম। তা তোর কি অবস্থা? মুখটা এমন শুকনা কেন? আর ড্রয়িং রুমের অবস্থা তো দেখছি টর্নেডো হয়ে গেছে। আশরাফ চৌধুরী সোফার দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন। তার চোখ আটকে গেল সেন্টার টেবিলে রাখা দুটো কফির মগের দিকে। একটাতে লিপস্টিকের হালকা দাগ, অন্যটা একদম পরিষ্কার, যেটা গত রাতে তারা নেশাগ্রস্ত অবস্থায় খেয়েছিল। তিনি ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালেন। সকালে আর কেউ এসেছিল নাকি? দুটো মগ কেন? না, মানে ওটা
ওটা আমি 2বার কফি খাই তো সকালে। হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে বাথরুম থেকে যেতে উদ্যত আকাশ একটা সোফার আড়াল থেকে বের হয়ে এলো। সে ভেবেছিল রাইসা তার বাবাকে নিয়ে গেস্ট রুমে চলে যাবে, কিন্তু আর সে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু আশফাক চৌধুরী ঠিক তার দিকেই তাকিয়েছিলেন। আকাশকে দেখার সাথে সাথেই তার স্নেহময় মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। পুরো ঘরের বাতাস যেন জমে গেল। ওকে। তার গলার স্বর এতটাই শীতল ছিল যে আকাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। বাবা, ও ও ও ও আমার। আমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি ওকে জিজ্ঞেস করেছি। এই ছেলে কে তুমি? রাইসার মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। তিনি ধীর পায়ে আকাশের দিকে এগিয়ে গেলেন, আপাদমস্তক একবার তাকে জরিপ করলেন। আকাশের এলোমেলো চুল, গায়ের শার্টটা কুঁচকে আছে। নাম কি তোমার? আকাশ আঙ্কেল, আমি তুমি এই সকালে আমার মেয়ের ফ্ল্যাটে কি করছো? আঙ্কেল, আপনি যা ভাবছেন বিষয়টা একদমই তেমন না। আসলে কাল রাতে একটা অনুষ্ঠানে একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? আমার মেয়ের বেডরুমের অ্যাটাচ বাথরুমে সামনে সকালবেলা তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর এটা একটা ভুল বোঝাবুঝি। আশফাক চৌধুরী চোখ একবার রাইসার দিকে গেল। তার মেয়ের পরনে একটা পুরুষের শার্ট। এই দৃশ্যটা দেখার পর তার বোঝার আর কিছুই বাকি রইল না। তার মুখটা রাগে অপমানে লাল হয়ে গেল। রাইসা, তার চিৎকারে পুরো ফ্ল্যাটটা যেন কেঁপে উঠল। বাবা প্লিজ তুমি শান্ত হও, আমি সব বলছি। কি বলবে তুমি? কি বলার বাকি রেখেছো? এই জন্য তোমাকে অফিসের পাশে ফ্ল্যাট নিয়ে দিয়েছিলাম, এই জন্য দিনরাত কষ্ট করে তোমাকে মানুষ করেছিলাম। আমার সম্মান, আমার বংশের মর্যাদা সব তুমি আজ ধুলোয় মিশিয়ে দিলে। আঙ্কেল প্লিজ, আপনি ম্যামকে রাইসাকে ভুল বুঝছেন। ওর কোনো দোষ নেই। দোষ যদি হয় সেটা আমার। চুপ, একটা কথাও বলবে না। তোমার মতো ছেলের চরিত্র আমার ভালোই জানা আছে। বড়লোকের মেয়েদের পটিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এত নিচে নামতে পারে। বাবা তুমি কিন্তু ওকে না জেনেই কথা বলছো। ও এমন ছেলে না। তাহলে কেমন ছেলে? কেমন ছেলে হলে একটা মেয়ের সাথে আর তার ফ্ল্যাটে সারা রাত কাটায়? বলো, জবাব দাও আমাকে। আশফাক চৌধুরী রাগে কাঁপছিলেন। তিনি পকেট থেকে ফোন বের করলেন। আমি এখনই ফরিদপুরের এসপিকে ফোন দিচ্ছি। তোমার মতো একটা ছেলেকে সমাজের সামনে আমি দেখে নেব। আমার মেয়ের জীবন নষ্ট করার শাস্তি তোমাকে পেতেই হবে। আঙ্কেল, আপনি বাড়াবাড়ি করছেন। আমরা এমন কিছুই করিনি জানি এত কিছু ভাবতে হবে। কিন্তু আশফাক চৌধুরী কিছুই শুনছিলেন না। তিনি সত্যি সত্যি ফোন নাম্বার ডায়াল করতে যাচ্ছিলেন। রাইসা দেখলো তার সামনে সব পথ বন্ধ। তার বাবার সম্মান, আকাশের ক্যারিয়ার, তার নিজের জীবন সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আর কোনো উপায় না দেখে ভয়ে আতঙ্কে নিজের বাবাকে থামানোর জন্য সে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথাটা চিৎকার করে বলে বসলো। বাবা, ও আমার হাজবেন্ড, বিয়ে করেছি আমরা। কথাটি যেন একটা পারমাণবিক বোমার মতো ঘরের ভেতরে ফাটতে থাকলো। আঙুলটা থেমে গেল। তিনি অবিশ্বাস্য দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েই রইলেন। আর আকাশের মনে হলো ওর কানের ভেতরে কেউ একটা বোমা ফাটিয়েছে। সে এতটাই শকড যে মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারল না। কি কি বললি তুই? হ্যাঁ বাবা, আমরা বিয়ে করেছি, তাই আকাশ রাতে আমার বাসায় ছিল। এতে তো কোনো অন্যায় নেই। রাইসা, তুমি কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? আকাশ ফিসফিস করে বললেও কথাটা আশফাক চৌধুরীর কান এড়ালো না। তিনি এবার দুজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। রাইসা সাথে সাথে আকাশের হাতটা শক্ত করে চেপে ধরল। ও আসলে লজ্জা পাচ্ছে বাবা, হঠাৎ করে তোমার সামনে, তাই এমন করছে। বিয়ে? কবে? কোথায়? আমি তো জানলাম না। তোর মা জানলো না, আমাদের পরিবারের কেউ জানলো না, আর তোদের বিয়ে হয়ে গেল। এই তো কয়েকদিন আগে। আমরা আমরা আসলে কোর্ট ম্যারেজ করেছি বাবা। ভেবেছিলাম সুযোগ বুঝে তোমাদের সবাইকে জানাবো। কোর্ট ম্যারেজ? আমার মেয়ে আমাকে না জানি একটা ছেলেকে কোর্টে গিয়ে নিয়ে বিয়ে করে ফেললো, এই বিশ্বাস আমি তোমার উপর রেখেছিলাম? আশফাক চৌধুরীর গলার স্বর এবার রাগের চেয়েও বেশি হতাশ এবং ভারাক্রান্ত শোনালো। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। আকাশ তখনও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না সে কি হাসবে নাকি কাঁদবে নাকি অজ্ঞান হয়ে যাবে। ফিসফিস করে বলল, ম্যাম, এটা আপনি ঠিক করলেন না। আঙ্কেলকে সত্যিটা বলে দেওয়া উচিত। চুপ,
একদম চুপ। এখন যদি সত্যিটা বলি তাহলে বাবা তোমায় জেলে পাঠাবে আর আমাকে নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে আটকে রাখবে। তুমি কি চাও সেটা? কিন্তু এত বড় একটা মিথ্যা। এই মিথ্যেটা আমি তোমার আর আমার দুজনের সম্মান বাঁচানোর জন্য বলেছি। প্লিজ, এখন শুধু আমার সাথে তাল মিলিয়ে যাও, পরে আমি সব ঠিক করে নেব। আকাশ অসহায়ভাবে রাইসার দিকে তাকালো। মেয়েটার চোখে ভয়, আতঙ্ক, অনুরোধ। সে আর কিছুই বলতে পারল না। আশফাক চৌধুরী মুখ তুলে আকাশের দিকে তাকালেন। তো তুমি তাহলে আমার জামাই? নাম তো বললে আকাশ, পুরো নাম কি? কি করো? কোন পরিবারের ছেলে? আকাশ যেন অথৈ সাগরে পড়ল। আশফাক চৌধুরীর শেষ প্রশ্নটা একটা মিসাইলের মতো এসে আকাশকে আঘাত করলো। ঘরের থমথমে পরিবেশটা আরো ভারী হয়ে উঠেছে। রাইসা ভয়ে ভয়ে তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে, আর আকাশের হাতটা এমন শক্ত করে ধরে আছে যেন এখনই ডুবে যাবে। কি হলো? চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি? নাম, পরিচয়, বংশ কিচ্ছুই তো জানি না। কোন সাহসে আমার মেয়েকে তুমি বিয়ে করলে? আঙ্কেল, আমার নাম আকাশ রহমান। বাবা রিটায়ার্ড স্কুল টিচার, মা গৃহিণী। আমরা ফরিদপুর সদরে থাকি, আলিপুর মহল্লায়। হোম স্কুল টিচারের ছেলে, তা কি করো তুমি? নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, নাকি আমার মেয়ের ঘাড়ে চেপেই জীবন পার করার প্ল্যান? কথাগুলো তীরের মতো ধারালো ছিল। আকাশের আত্মসম্মানে তীব্রভাবে আঘাত লাগলো, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে মেজাজ দেখানো কোনো সুযোগই নেই। সে রাইসার দিকে একবার আর চোখে তাকালো। রাইসা চোখ দিয়ে তাকে শান্ত থাকার ইশারা করলো। আঙ্কেল, আমি রাইসের অফিসে জব করি, জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আছে। অফিসের জুনিয়র? অসাধারণ। তাহলে তো মনে হয় প্রেমটা অফিসেই শুরু হয়েছিল, তাই না? আমার মেয়ে, যাকে আমি কোনোদিন ছেলেদের সাথে ঠিক মতো কথাই বলতে দেখিনি, সে কিনা অফিসের এক জুনিয়রের সাথে প্রেম করে আমাকে না জানিয়ে বিয়ে পর্যন্ত করে ফেললো। আমি বিশ্বাসই করতে পারছি না। বাবা প্লিজ, তুমি এইভাবে ওকে অপমান করতে পারো না। ও স্বামী হয় আমার। স্বামী শব্দটা বলার সময় রাইসার নিজের গালটাই যেন কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বাবার মুখোমুখি হলো। ও তাই নাকি? খুব দরদ দেখছি। তা এই মহান প্রেমের গল্পটা একটু শোনা যাক। কিভাবে শুরু হলো? কে প্রথম প্রস্তাব দিয়েছিল? নিশ্চয়ই তুমি, আকাশ। না মানে আঙ্কেল, বিষয়টা ঠিক। আমি দিয়েছিলাম। রাইসা ঝটপট উত্তরে আকাশ আর আশফাক চৌধুরী দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালো। আকাশ ভাবল, এ মেয়ে বলে কি? শব্দ আমার ঘরে চাপিয়ে দিলে তো হতো। তুমি তুমি প্রস্তাব দিয়েছিলে? আমার মেয়ে হয়ে তুমি একটা স্কুল টিচারের ছেলেকে প্রেম থেকে শুরু করে বিয়ের প্রস্তাব দিয়েছো? হ্যাঁ আমি। কারণ আম, কারণ আমি ওকে ভালোবাসি বাবা। আর ভালোবাসা তো কোনো অন্যায় নয়। আকাশের মতো এত ভালো ছেলে আমার জীবনে আমি আর দেখিনি। ও সৎ, হার্ড ওয়ার্কিং, আর সবচেয়ে বড় কথা ও মানুষকে সম্মান করতে জানে। রাইসা একটানা কথাগুলো বলে গেল। আকাশ অবাক হয়ে দেখছিল, যে মেয়েটা একটু আগেও তাকে সহ্য করতে পারছিল না, সেই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য সবই পরিস্থিতির চাপে। হোম, ভালো ছেলে। তা কতদিন ধরে চলছে তোমাদের এই ভালোবাসা? প্রায় প্রায় 6 মাস আঙ্কেল। আকাশ না ভেবেই একটা সংখ্যা বলে দিল। রাইসার সাথে সাথে তার পায়ে জোরে একটা চিমটি কাটলো। আকাশ উফ করে উঠতেই রাইসা ইশারায় তাকে চুপ থাকতে বলল। 6 মাস না বাবা, প্রায় 1 বছর। আমরা একে অপরকে বোঝার জন্য সময় নিয়েছিলাম। আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম যে আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো কিনা। 1 বছর? 1 বছর ধরে আমার নাকের ডগায় এত কিছু হয়ে গেল, আর আমি কিছুই টের পেলাম না। তা বিয়েটা কবে করলে? গত গত মাসের 15 তারিখে। না না, গত সপ্তাহে বাবা। গত সপ্তাহের সোমবার। দুজনের দুই রকম উত্তরে আশফাক চৌধুরীর সন্দেহ আরো বেড়ে গেল। তিনি তীক্ষ্ণ চোখে তাদের দুজনের দিকে তাকালেন। ব্যাপারটা কি? একজন বলছো গত মাস, আরেকজন বলছো গত সপ্তাহ। বিয়েটা কি তোমরা দুজনে আলাদা আলাদা করেছো নাকি? সত্যিটা কি? আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে? আমরা রেজিস্ট্রেটে করেছিলাম গত মাসের 15 তারিখে। আর আর ইসলামিক নিয়ম মেনে বিয়েটা, মানে কাজে ডেকে কবুল বলাটা, সেটা করেছি গত সপ্তাহে। তাই না রাইসা? আকাশ উপস্থিত বুদ্ধি দিয়ে কোনো মতে পরিস্থিতি সামাল দিল। রাইসা হাফ ছেড়ে বাঁচল। সে মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ বাবা, একদম ঠিক। আকাশ আসলে রেজিস্ট্রি ম্যারেজের তারিখটাই বলেছিল।
কিন্তু কেন? এত লুকোচুরির কি দরকার ছিল? আমাকে একবার বলতে পারতে। আমি কি তোমাদের সম্পর্কটা মেনে নিতাম না? নাকি তোমরা ভেবেছিলে আমি একজন সাধারণ স্কুল টিচারের ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না? না আঙ্কেল, একদমই তা নয়। আসলে আমরা আপনাকে ভয় পাই। মানে আপনার ব্যক্তিত্ব এতটাই প্রখর যে আমরা সাহস করে উঠতে পারিনি। হ্যাঁ বাবা, আমরা ভেবেছিলাম আগে নিজেরা প্রতিষ্ঠিত হই, তারপর তোমাকে জানাবো। আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? এটাকে সারপ্রাইজ বলে? এটাকে বলে বেইমানি, প্রতারণা। আমার সাথে তোমরা প্রতারণা করেছো। আশফাক চৌধুরীর গলার স্বর কান্নায় ভারী হয়ে এলো। মেয়ের এই কাজে তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন। রাইসা তার বাবার এই অবস্থা দেখে আর স্থির থাকতে পারল না। সে এগিয়ে গিয়ে বাবার হাত ধরল। বাবা, আমি দুঃখিত। আমাদের এইভাবে জানানোটা ঠিক হয়নি। আমাদের তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো, আমরা তোমায় কষ্ট দিতে চাইনি। হ্যাঁ আঙ্কেল, রাইস আপনাকে অনেক ভালোবাসে। আপনার সম্মানের কথা ভেবে এতদিন কিচ্ছু বলেনি। আমার সম্মানের কথা ভেবেছো? তাহলে এই কাজটা করার আগে একবারও ভাবনি? যাক, যা হবার হয়ে গেছে। এখন আর এসব বলে লাভ নেই। ছেলের বাবা মা কি জানেন? তাদের সাথে কথা হয়েছে? জি আঙ্কেল, আমার বাবা মা সব জানেন। আকাশ আরও একটা নির্জলা মিথ্যা বলল। সে জানে তার বাবা মা যদি শোনেন সে যে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, তাহলে বাড়িতেই ঢুকতে দিবেন না। ঠিক আছে, আমি আজই তোমার বাসায় যাব। তোমার বাবা মায়ের সাথে আমি নিজে কথা বলবো। বিয়ের অনুষ্ঠান করতে হবে তো। আমার মেয়ের বিয়ে এভাবে লুকোচুরি হতে পারে না। আমি পুরো ফরিদপুর শহরকে আমার মেয়ের বিয়ের দাওয়াত দেব। এই কথা শুনে আকাশ আর রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ের অনুষ্ঠান, দাওয়াত, এখন তারা কি করবে? বাবা, এত তাড়াহুড়োর কি দরকার? আমরা তো একদম চুপ, কোনো কথা শুনবো না আমি। বিয়ে যখন হয়ে গেছে তখন সেটা সবাইকে জানাতে হবে। আমি সমাজে মুখ দেখাবো কি করে? লোকজন জিজ্ঞেস করলে কি বলবো? যে আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে? আশফাক চৌধুরী তার সিদ্ধান্তে অটল। আকাশ আর রাইসা অসহায়ভাবে একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল একটা ছোট্ট মিথ্যাকে ঢাকতে গিয়ে তারা কি ভয়ঙ্কর এক চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথই আর খোলা নেই। এখন কি হবে? আমার বাসায় গেলে তো সব সত্যির সামনে চলে আসবে। আমি জানি না, কিন্তু এখন বাবাকে থামানো যাবে না। যা হবে দেখা যাবে। আপাতত অভিনয়টা চালিয়ে যেতে হবে। কি এত ফিস ফিস করছো তোমরা? আকাশ, তোমার বাসার ঠিকানাটা আমাকে দাও, আর তোমার বাবার ফোন নাম্বারটাও। আকাশ ঢোকিলে তার বাসার ঠিকানা আর বাবার ফোন নম্বর একটা কাগজে লিখে আশফাক চৌধুরীর হাতে দিল। সে জানে এই ফোন কলটা তার বাড়িতে কি ভয়ঙ্কর ঝড় তুলতে চলেছে। সে শুধু মনে মনে দোয়া করতে লাগলো যেন কোনো অলৌকিক ঘটনা ঘটে আর তারা এই বিপদ থেকে উদ্ধার পায়। কিন্তু সে জানতো না বিপদ সবেমাত্র শুরু হয়েছে। আশফাক চৌধুরী কাগজের টুকরোটা হাতে নিয়ে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন। তার মুখ দেখে বোঝার উপায় নেই তিনি কি ভাবছেন। আকাশের রাইসার হৃৎপিণ্ড তুরু তুরু কাঁপছে। একটা ফোন কল আর তাদের সাজানো মিথ্যার প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আকাশের বাবার নাম কি বললে? আঙ্কেল আব্দুর রহমান, রিটায়ার্ড হেডমাস্টার। আব্দুর রহমান? অলিপুর নামটা খুব চেনা চেনা লাগছে। তিনি ফোনটা হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসলেন। তার চোখে মুখে একটা গম্ভীর চিন্তার ছাপ। আকাশ আর রাইসা একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের চোখের প্রশ্ন, এখন কি হবে? বাবা, তুমি কি এখন ফোন দেবে? দেব তো বটেই। ছেলের বাবা মায়ের সাথে কথা না বলে আমি নিশ্চিত হব কি করে? তাছাড়া বিয়ের পর একটা অনুষ্ঠান তো করতে হবে। মানলাম তোরা কোর্ট ম্যারেজ করছিস, কাজী ডেকে কবুলও বলেছিস, কিন্তু সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে তো এর কোনো স্বীকৃতি নেই। আঙ্কেল, আমরা আসলে এত তাড়াতাড়ি অনুষ্ঠান করতে চাইছি না। মানে একটু সময় নিয়ে। সময়? আর কত সময় নেবে? 1 বছর তো প্রেমেই করলে, তারপর লুকিয়ে বিয়েও করলে। এখন অনুষ্ঠান করতে আর কিসের সময় লাগবে? তোমরা আমাকে বোকা পেয়েছো? আমি সব বুঝি। আশফাক চৌধুরী হঠাৎ করে উঠে দাঁড়ালেন। তিনি ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলেন। তার মুখটা আবার কঠিন হয়ে উঠেছে। আমি ভাবছি তোমাদের কথাগুলোর মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা। আমার মনে কেন জানি সায় দিচ্ছে না। মনে হচ্ছে তোমরা কিছু একটা লুকাচ্ছ। বাবা, তুমি আমাদের সন্দেহ করছো? করব না? যে মেয়ে কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, সে আমাকে না জানি এত বড় একটা কাজ করে ফেললো। সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। আচ্ছা, তোমাদের বিয়ের কোনো প্রমাণ আছে? মানে কাবিননামা?
কাবিননামা শব্দটা শোনার সাথে সাথে আকাশ আর রাইসার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। এটা তো তারা ভাবেইনি। এখন তারা কাবিননামা কোথায় পাবে? কাবিননামা ওটা তো আমার বাসায় আঙ্কেল। না না, ওটা তো আমার ব্যাংকের লকারে। হ্যাঁ বাবা, আমি খুব সাবধানে লকারে রেখে দিয়েছি। আরও দুজনের দুই রকম উত্তর। আশফাক চৌধুরী এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তার সন্দেহ এবার দৃঢ় বিশ্বাসে পরিণত হতে শুরু করেছে। অসাধারণ, একজনের বাসায় আরেকজনের ব্যাংকের লকারে কাবিনামা একটাই নাকি দুটো বানিয়েছ? না মানে আসলে হয়েছে কি, মূল কপিটা রাইসার কাছে আছে ব্যাংকের লকারে, আর একটা ফটোকপি আমার কাছে আছে ও বাসায়। যথেষ্ট হয়েছে, আর একটাও মিথ্যা কথা শুনতে চাই না আমি। তিনি রাগে চিৎকার করে উঠলেন। তার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেছে। আমি বুঝতে পারছি তোমরা দুজনে মিলে আমার সাথে খুব বড় একটা নাটক করছো। কেন করছো, কি লুকাচ্ছ আমি জানি না, কিন্তু আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নই। আমি আজই এর একটা বিবিহিত করব। বাবা, তুমি কি করতে চাইছো? প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। সম্মান? আমার সম্মান তো তোমরা দুজনে মিলেই নষ্ট করেছো। এখন সেই সম্মান বাঁচানোর জন্যই যা করার আমি করব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি কি সিদ্ধান্ত নিয়েছেন আঙ্কেল? আমি মেনে নিলাম তোমরা লুকিয়ে বিয়ে করেছো, কিন্তু সমাজকে তো আমার বোঝাতে হবে। তাই আমি আজ সন্ধ্যায় আবার তোমাদের বিয়ে দেব। কাজী আসবে, আমার কাছের কয়েকজন আত্মীয় স্বজন আর শহরের গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। তাদের সামনে তোমরা আবার কবুল বলবে। সবাইকে আমি এটাই বলবো যে তোমরা আগে রেজিস্ট্রি করেছো, এখন শুধু ধর্মীয়ভাবে আনুষ্ঠানিকতাটুকু বাকি। আশফাক চৌধুরী এই সিদ্ধান্তে আকাশ আর রাইসা যেন আকাশ থেকে পড়ল। আবার বিয়ে? সবার সামনে? বাবা, তুমি এটা কি বলছো? এর কোনো দরকার নেই। আমরা তো বিয়ে করেই ফেলেছি। হ্যাঁ আঙ্কেল প্লিজ, বিষয়টা জানাজানি হলে লোকজন নানা কথা বলবে, রাইসের রেপুটেশনের প্রশ্ন আছে। রেপুটেশন? আমার মেয়ের রেপুটেশন নিয়ে তোমাদের ভাবতে হবে না। সেটা রক্ষা করার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি। যদি আজই সবার সামনে তোমাদের বিয়ে না দেই, তাহলে কালকে যখন লোকে জানবে যে একটা ছেলে রাতের বেলা আমার মেয়ের ফ্ল্যাটে ছিল, তখন কি হবে ভেবে দেখেছো? কেউ তোমাদের আগের বিয়ের গল্প বিশ্বাস করবে না। সবাই ভাববে আমি সম্মান বাঁচাতে তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছি। কিন্তু বাবা, এত অল্প সময় কিভাবে সম্ভব? আয়োজন, মেহমান। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আশফাক চৌধুরীর মেয়ের বিয়ে, কোনো কিছুর অভাব হবে না। আমি এক ফোনেই সব ব্যবস্থা করে ফেলবো। ফরিদপুর শহরের সেরা কমিউনিটি সেন্টার, সেরা ডেকোরেটর, সেরা ক্যাটারার সব হাজির হয়ে যাবে। তোমরা শুধু তৈরি থেকো। তিনি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পকেট থেকে ফোন বের করলেন। একের পর এক ফোন করতে শুরু করলেন। আকাশ আর রাইসা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারছিল তারা একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পড়েছিল, কেন্দ্রে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এটা কি হয়ে গেল রাইসা? এখন কি হবে? আমার বাবা মা, তাদের কাছে যখন খবর যাবে? আমি জানি না আকাশ, আমি কিচ্ছু জানি না। আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি শুধু বাবাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি যে এমন ভয়ঙ্কর রূপ নেবে আমি বুঝতে পারিনি। এখন তো আর কিছু করার নেই, যা হচ্ছে হতে দেওয়া ছাড়া। কিন্তু আমার ভয় করছে রাইসা, খুব ভয় করছে। রাইসা আকাশের চোখের দিকে তাকালো। সেই চোখে সে দেখল রাজ্যের অসহায়ত্ব আর ভয়। যে ছেলেটা কিছুক্ষণ আগেও তার সাথে তর্ক করছিল, সেই ছেলেটা এখন তার মতোই নিরুপায়। অজান্তেই রাইসার মনটা একটু নরম হয়ে এলো। সে আকাশের হাতটা আলতো করে ধরল। ভয় পেও না, আমি আছি তো। যাই হোক, আমরা দুজনে একসাথে সামলে নেব। যদিও সে নিজেই জানে না এই পরিস্থিতি কিভাবে সামলানো সম্ভব। পরের কয়েক ঘন্টা যেন ঝড়ের বেগে কেটে গেল। আশফাক চৌধুরী ফোন আর নির্দেশে পুরো ফ্ল্যাটটা একটা বিয়ে বাড়িতে পরিণত হলো। শহরের নামকরা বিউটি পার্লার থেকে লোক এসেছে রাইসাকে সাজাতে শুরু করলো। নামকরা টেইলার্স থেকে ডিজাইনার লেহেঙ্গা চলে এলো। আকাশেরও নিস্তার নেই, তার জন্য দামি শেরওয়ানি এসে হাজির। ফ্ল্যাটের নিচে তখন এলাহি কাণ্ড। সারি সারি গাড়ি এসে থামছে। আশফাক চৌধুরীর কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসায়ী পার্টনার, শহরের মেয়র, এমপি কেউই বাদ নেই। তিনি সবাইকে এটাই বুঝিয়েছেন যে ছেলে মেয়ে আগে নিজেদের পছন্দে বিয়ে সেরে ফেলেছে। এখন শুধু তিনি বড় করে একটা দোয়া ও খাবারের আয়োজন করছেন। একটা বিশাল শোবার ঘর। রাইসা বসে আছে, পরনে তার লেহেঙ্গা, গায়ে ভারী গহনা, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। চোখ দুটো ছলছল করছে।
তার পাশে তার কয়েকজন চাচাতো মামাতো বোন বসে হাসাহাসি ঠাট্টা তামাশা করছে। কিরে রাইসা আপু, লুকিয়ে লুকিয়ে এত কিছু করে ফেললি, আমরা টেরও পেলাম না। দুলাভাই তো দেখতে হেভি হ্যান্ডসাম। হ্যাঁ রে, একদম সিনেমার হিরোদের মতো। তা তোদের লাভ হিস্টোরিটা একটু বল। রাইসা ম্লান হেসে চুপ করে রইল। সে কি করবে, কি বলবে? কোনো লাভ স্টোরির কথা বলবে যে গল্পের কোনো অস্তিত্বই নেই। পাশের ঘরে আকাশের অবস্থাও একই। দামি শেরওয়ানি পরে শেরো বুটের মতো বসে আছে। তার পাশে আশফাক চৌধুরী কয়েকজন বন্ধু আর আত্মীয় তাকে ঘিরে ধরে আছেন। তা বাবা, কি করা হয়? জি, আমি একটু প্রাইভেট কোম্পানিতে আছি। বাহ, বেশ বেশ। আশফাক ভাইয়ের মতো শ্বশুর পেয়েছো, ভাগ্য বটে। আমাদের রাইসামা কিন্তু লক্ষ্মী, ওকে দেখে রেখো বাবা। আকাশ শুধু শুকনো হাসার চেষ্টা করলো। তার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। তার ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে বলে দিতে যে এই সব কিছু একটা নাটক, একটা বিরাট মিথ্যা। সব কিছুর পর কাজী সাহেব এলেন। ড্রয়িং রুমে বিয়ের আসর বসেছে। প্রায় শখানেক মানুষের উপস্থিতিতে ঘরটা কমকম করছে। আকাশকে কাজীর সামনে এনে বসানো হলো। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। কাজী সাহেব বলেন, বাবার নাম বলুন। আব্দুর রহমান। ঠিকানা? আলিপুর, ফরিদপুর সদর। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আকাশের গলা শুকিয়ে আসছিল। সে আর চোখে একবার আশফাক চৌধুরীর দিকে তাকালো। তার মুখে বিজয়ীর হাসি। তিনি তার সম্মান রক্ষা করতে পেরেছেন। এইবার রাইসাকে আনার পালা। তাকে যখন সবার সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছিল তখন অনেকেই চোখেই মুগ্ধতা, কিন্তু আকাশ তার চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে কোনো আনন্দ নেই। আছে শুধু গভীর এক শূন্যতা আর অসহায়ত্ব। রাইসাকে আকাশের পাশে বসানো হলো। একটা পাতলা ওড়না দিয়ে তাদের মধ্যে আড়াল তৈরি করা হলো। রাইসা চৌধুরী, পিতা আশাফ চৌধুরী। আপনাকে আকাশ রহমান, পিতা আব্দুর রহমানের সহিত 10,01,000 দেনমোহরের বিনিময়ে বিবাহ দেওয়া হচ্ছে। আপনি কি কবুল? রাইসা চুপ করে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চারিদিকে পিনপতন নীরবতা। রাইসা, মা কবুল বলো। রাইসার চোখ বন্ধ করলো। তার চোখের সামনে ভেসে উঠল সকালে সেই ভয়ঙ্কর মুহূর্তটা। তার বাবার সম্মান, আকাশের ক্যারিয়ার, সবকিছু। সে বুঝতে পারলো কবুল বলা ছাড়া আর কোনো উপায় নেই। সে কাঁপা কাঁপা গলায় খুব আস্তে করে উচ্চারণ করলো, কবুল। এরপর কাজী সাহেব আরও 2বার জিজ্ঞাসা করলেন। প্রতিবারই রাইসা যন্ত্রের মতো কবুল বলে গেল। এবার আকাশের পালা। আকাশ রহমান, আপনি কি রাইসা চৌধুরীকে স্ত্রী হিসেবে কবুল করলেন? কবুল, 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 কবুল। কবুল। আকাশ 3বার কবুল বলার সাথে সাথেই ঘরের সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। মিষ্টি বিতরণ শুরু হলো। আকাশ আর রাইসা পাশাপাশি বসে রইল। দুজনে স্তব্ধ। তাদের আবার বিয়ে হয়ে গেল। এবার সাক্ষী শখানেক মানুষ। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে তারা এমন এক সত্যি সম্পর্কের জালে জড়িয়ে পড়ল যা হয়তো তাদের দুজনের কেউই কোনোদিন চায়নি। তাদের সম্পর্কটা ছিল শুধুই বস আর কর্মচারীর, কিন্তু নিয়তির পরিহাসে আজ থেকে তারা স্বামী স্ত্রী। সবার সামনে আনুষ্ঠানিকভাবে। রাত প্রায় 2টো। মেহমানরা সবাই চলে গেছে। আশফাক চৌধুরী শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। যাওয়ার আগে আকাশের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে গেলেন, আমার মেয়েটা খুব অভিমানী, ওকে দেখে রেখো, ওর চোখে যেন কোনোদিন জল না দেখি। কথাগুলো আকাশের বুকে ছুরির মতো বিঁধল। ফ্ল্যাটের দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন একটা যুগের সমাপ্তি ঘোষণা করলো। ঘরের ভেতর এখন শুধু আকাশ আর রাইসা, আর তাদের ঘিরে আছে এক অসহনীয় ভারী নীরবতা। যে বেডরুম থেকে আজকের এই ভয়াবহ দিনের সূচনা হয়েছিল সেই বেডরুমটায় আজ ফুল দিয়ে সাজানো তাদের তথাকথিত বাসর ঘর। রাইসা তখনও বিয়ের ভারী লেহেঙ্গা পরে বিছানার এক কোণে পাথরের মূর্তির মতো বসে আছে। আকাশ ঘরের অন্য প্রান্তে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। দুজনেই কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রাইসার প্রথম নীরবতা ভাঙল। তার গলার স্বর ছিল বরফের মতো শীতল। দরজাটা লক করে দিয়ে আসো। কেন, চোর আসবে নাকি? আমি তোমার সাথে ফাজলামো করতে আসিনি, যা বলছি তাই করো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার লক করে দিল। ঘরে ফিরে এসে দেখলো রাইসা তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। সেই চোখে রাগ, ঘৃণা আর রাজ্যের অভিমান।
এদিকে এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? এখন তো কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই। আমারও নেই, কিন্তু কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার। কারণ আমি তোমার সাথে একই ছাদের নিচে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না, যদি না এই বিষয়গুলো আজই সমাধান হয়। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে বিছানার অন্য প্রান্তে রাইসার থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে বসলো। বলো, কি বলবে? প্রথমত, এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো একটা বড় মিথ্যে বলা। এর বাইরে আর কিছু নয়। তুমি কি আমার সাথে একমত? একমত না হয়ে উপায় আছে? আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এটা। গুড। দ্বিতীয়ত, আমি তোমায় সহ্য করতে পারি না। তোমার মুখ দেখলেও আমার গা জ্বলে যায়। আশা করি তোমার অনুভূতিও আমার প্রতি একই রকম। এর চেয়েও বেশি। তোমাকে দেখলে আমার মনে হয় তোমার গলায়। শাট আপ। আমি তোমার মনের কথা জানতে চাইনি, শুধু জানতে চেয়েছি আমার প্রতি তোমার অনুভূতিটা নেতিবাচক কিনা। 100 ভাগ। তোমার মতো একজন অহংকারী কর্তৃত্বপরণ মেয়ের সাথে সংসার করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। খুব ভালো, তাহলে আমাদের বোঝাপড়া সহজ হবে। যেহেতু পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে আমরা চাইলেও এখন এই বিয়ে ভাঙতে পারবো না, অন্তত বাবার সম্মানের কথা ভেবে কয়েক মাস তো নয়, তাই আম- আমাদের একটা চুক্তিতে আসতে হবে। কি চুক্তি? আমরা এই ফ্ল্যাটে একসাথে থাকবো, কিন্তু দুজন অপরিচিত মানুষের মতো, রুমমেট। তোমার দুনিয়া তোমার, আমার দুনিয়া আমার। কেউ কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব না। মেনে নিলাম, কিন্তু রুম তো একটাই। রুম একটাই, কিন্তু শোবার জায়গা দুটো। আমি বিছানায় ঘুমোবো, আর তুমি আহ, তুমি সোফায় ঘুমোবে। হোয়াট? আমি সোফায় ঘুমাবো? কেন? বিয়েটা তো তোমার একার হয়নি, আমারও হয়েছে। আর দোষটা শুধু আমার ছিল না। দেখো, এটা আমার ফ্ল্যাট। এখানে থাকতে হলে আমার নিয়মেই থাকতে হবে এখানে। নয়তো তুমি তোমার বাসায় চলে যেতে পারো। আমি বাবাকে বলে দেবো যে আমায় আমাদের বাসায় থাকতে রাজি নয়। তুমি তো আচ্ছা ব্ল্যাকমেইলার। ঠিক আছে ঠিক আছে, আমি সোফাতে ঘুমাবো। আর কিছু? হ্যাঁ আছে। অফিস বা পরিবারের সামনে যখনই আমরা একসাথে থাকবো, আমরা সুখী দম্পতির অভিনয় করব। এমন ভাব দেখাবো যেন আমাদের যে সুখী আর কেউ নেই, কিন্তু এই ফ্ল্যাটের দরজার ভেতরে আমরা একে অপরের জন্য অদৃশ্য। বাহ, দারুণ আইডিয়া। একেবারে সিনেমা স্ক্রিপ্টের মতো। আর আর শেষ কথা, ভুলেও কোনোদিন আমায় স্পর্শ করার চেষ্টা করবে না। স্বামী হিসেবে কোনো অধিকার খাটানোর কথা মাথায় আনবে না, তাহলে ফল খুব খারাপ হবে। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো ম্যাডাম। তোমাকে স্পর্শ করার চেয়ে কারেন্টের তারে হাতটা আমার কাছে বেশি নিরাপদ মনে হবে। চমৎকার, তাহলে আমাদের চুক্তি ফাইনাল। এখন তুমি তোমার বালিশ চাদর নিয়ে সোফায় যেতে পারো, আর যাওয়ার আগে দয়া করে লাইটটা অফ করে দেবে। আমার ঘুম পাচ্ছে। রাইসা আর কোনো কথা না বলে গায়ের ভারী গহনাগুলো খুলতে শুরু করলো। আকাশ কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। কি নিপুণভাবে, কি ঠান্ডা মাথায় মেয়েটা সবকিছু সাজিয়ে নিল, যেন কিছুই হয়নি। আকাশ রাগে অপমানে একটা বালিশ আর চাদর নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় শরীরটা এলিয়ে দিয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। আজ তার বাসর রাত, অথচ সে শুয়েছে তার বউয়ের ফ্ল্যাটের সোফায় একজন অবাঞ্ছিত অতিথির মতন। পরদিন সকালে আকাশের ঘুম ভাঙল কফির তীব্র সুগন্ধে। সোফায় ঘুমানোর কারণে সারা শরীরে ব্যথা। কোনো মতে উঠে বসে দেখল রাইসার তৈরি হয়ে ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। পরনে তার অফিসের ফর্মাল পোশাক। দেখে বোঝার উপায় নেই যে গত 24 ঘন্টায় তার জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেছে। আকাশকে উঠতে দেখে রাইসা তার দিকে একবারও না তাকিয়ে কথা বলল। গুড মর্নিং। আশা করি সোফায় ঘুম ভালো হয়েছে। অসাধারণ। পেটটা এখন সোজা করতে পারছি না। তোমার দেওয়া হলে বাথরুমটা কি একটু ব্যবহার করতে পারি, নাকি সেটার জন্য আলাদা চুক্তি করতে হবে? পারো, কিন্তু 10 মিনিটের বেশি সময় নেবে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি ভেবো না, আমি তোমার আগে অফিস পৌঁছাবো। আকাশ ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো। 10 মিনিট পর যখন বের হলো তখন তার মুখে এক দুষ্টু প্রতিশোধের হাসি। রাইসা যখন নিজের জিনিসপত্র গুছিয়ে বাথরুমে ঢুকলো তখন সে দেখলো আকাশ ইচ্ছে করে পুরো মেঝে পানিতে ভাসিয়ে রেখেছে। বেসিন নোংরা করে রেখেছে আর ভেজা তোয়ালেটা এমনভাবে ফেলে রেখেছে যে পুরো জায়গাতেই পানি পড়ছে। আকাশ, হোয়াটস দিস? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? কেন, কি হচ্ছে ম্যাডাম? কোনো সমস্যা? তুমি ইচ্ছে করেই বাথরুমটা নোংরা করে এসছো। এটা প্রতিশোধ, তাই না? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি তো এভাবেই বাথরুম ব্যবহার করি। এখন থেকে মানিয়ে নিতে শেখো।
রাইসার আগে গজগজ করতে করতে কোনো মতে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সে দেখলো আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। রাইসা রান্নাঘরে গিয়ে নিজের জন্য আরেক কাপ কফি বানালো, কিন্তু আকাশের জন্য বানানোর কোনো প্রয়োজনই বোধ করলো না। বাহ, একে একে কফি খাওয়াচ্ছে। আমার জন্য এক কাপ বানালে কি হতো? আমাদের চুক্তিতে লেখা ছিল না যে আমাকে তোমার জন্য কফি বানিয়ে দিতে হবে? নিজেরটা নিজে করে খাও। ঠিক আছে, আমিও মনে রাখবো। অফিসে পৌঁছানোর পর তাদের আচরণ আরো অদ্ভুত হয়ে গেল। লিফটে তারা একসাথে উঠলো, কিন্তু কেউ কারোর সাথে একটা কথাও বলল না। নিজেদের ফ্লোরে নেমে রাইসা হন হন করে তার কেবিনের দিকে চলে গেল, যেন আকাশকে সে চেনেই না। আকাশ গিয়ে তার ডেস্কে বসলো। অফিসের সহকর্মী সুমন এসে আকাশের কাঁধে হাত রাখলো। কি রে আকাশ, কাহিনী কি? কালকে তোর আর ম্যামের নাকি বিয়ে হয়ে গেল? পুরো শহর তো এটাই টপ অফ দ্য টাউন। আরে না, ওসব কিছু না, জাস্ট একটা গেট টুগেদার ছিল। গেট টুগেদার? আমার এক কাজিন তো কালকে বিয়েতে ছিল, সেই তো আমাকে ছবি পাঠালো। কাজী ছিল, মেহমান ছিল, আর তুই বলছিস গেট টুগেদার? আরে এসব পারিবারিক ব্যাপার, বাদ দে, কাজের কথা বল। আকাশ কোনো মতে সুমনকে সালাম দিল। সে কিন্তু জানে এই আগুন নেভানো এত সহজ হবে না। কিছুক্ষণ পর রাইসার কেবিন থেকে ইন্টারকমে ফোন এলো। আকাশ, আমার কেবিনে আসো এক্ষুনি। তার গলার স্বর আগের মতোই কঠোর। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের দিকে গেল। আসতে পারি ম্যাম? আসো, এই ফাইলটা দেখো। পরশুদিন তোমায় একটা রিপোর্ট তৈরি করতে বলেছিলাম। এটা কি সেই রিপোর্ট? জি ম্যাম। এর মধ্যে 10টা ভুল আছে। তুমি কি মনোযোগ দিয়ে কাজ করো নাকি অফিসে এসে ঘুমাও? নতুন বিয়ে করেছো বলে কি কাজে ফাঁকি দেওয়ার লাইসেন্স পেয়ে গেছো? সরি ম্যাম, আসলে কালকে মানে বাসার কথা বাসায়, অফিসের কথা অফিসে, এই দুটোকে একসাথে মেলাবে না। যাও, এটা ঠিক করে 1 ঘন্টার মধ্যে আমার টেবিলে জমা দাও। আর শোনো, জি ম্যাম। আজকে লাঞ্চ টাইমে আমার সাথে তোমায় এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার বাবার অফিসে। তিনি আমাদের দুজনকে একসাথে লাঞ্চের জন্য ডেকেছেন। সেখানে গিয়ে দয়া করে এমন কোনো আচরণ করবে না যাতে তার সন্দেহ হয়। মনে থাকবে? মনে থাকবে ম্যাডাম। আপনার সুখী স্বামীর অভিনয় করতে আমার কোনো অসুবিধা হবে না। আকাশ ফাইলটা নিয়ে বেরিয়ে এলো। তার সহকর্মীরা আর চোখে তাদের দেখছিল আর হাসাহাসি করছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে বস আর জুনিয়রের সম্পর্ক ছিল সাপে নেউলে। তাদের বিয়ে হলো কিভাবে, আর বিয়ের পরদিনও তাদের আচরণ কোনো পরিবর্তন নেই কেন? তাদের এই অদ্ভুত সম্পর্কটা অফিসের সবার কাছে একটা বড় রহস্য হয়ে দাঁড়ালো। লাঞ্চের সময় ঘনিয়ে আসতেই আকাশের বুকের ভেতরটা আবারও ধুকপুক করতে শুরু করলো। রাইসা তার কেবিনের দরজা খুলে ইশারায় আকাশকে ডাকলো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে এক রোবটকে নির্দেশ দিচ্ছে। চলো, সময় হয়ে গেছে, বাবা অপেক্ষা করছেন। হ্যাঁ চলো। তা নাটকের স্ক্রিপ্টটা একবার ঝালিয়ে নিলে হতো না? মানে শ্বশুরের সামনে গিয়ে কি বলতে হবে, কি করতে হবে। অতিরিক্ত কথা বলবে না। যা জিজ্ঞেস করবে শুধু তারই অ্যান্সার দিবে। আর এমন ভাব দেখাবে যেন তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। পারবে তো? অভিনয়টা তো ভালোই পারি, কিন্তু সমস্যা হলো তোমার চেহারাটা দেখলে আমার ভালোবাসার বদলে শুধু ঝগড়া করতে ইচ্ছে করে। ইচ্ছেটাকে আপাতত পকেটে রাখো। বাবার সামনে যদি কোনো গড়বড় করেছো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নটা আমি তোমায় দেখাবো। ফরিদপুরের সবচেয়ে অভিজাত রেস্তোরাঁগুলোতে একটিতে আশফাক চৌধুরী তাদের জন্য অপেক্ষা করছিলেন। বিশাল কাচের দেয়ালের পাশে একটা টেবিল। আকাশ আর রাইসা একসাথে ঢুকতেই তিনি হাসি মুখে উঠে দাঁড়ালেন। আসো আসো, আমি তো ভাবলাম নতুন বিয়ে, অফিসের কাজে আর মন বসবে না। তোমরা তো দেখছি বেশ প্রফেশনাল। বাবা, তুমি তো জানো কাজের ব্যাপারে আমি কোনো আপোষ করি না। আসলে আঙ্কেল, মানে বাবা, রাইসা কাজে এতটাই সিরিয়াস যে মাঝে মাঝে আমারই ভয় লাগে। আকাশ মুচকি হেসে রাইসার চেয়ারটা টেনে দিয়ে তাকে বসতে সাহায্য করলো। রাইসা অবাক হলেও বাবার সামনে কিছুই বলল না। আশফাক চৌধুরী ব্যাপারটা দেখে বেশ খুশি হলেন। বাহ, বেশ কেয়ারিং জামাই পেয়েছি দেখছি। তা আকাশ, তোমার বাবা মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, খুব ভালো মানুষ মনে হলো। ওনারা তো কিছুই জানতেন না। বাবা, আমি ওদের মানা করেছিলাম, ভেবেছিলাম আমরা দুজনে একসাথেই ওদের সারপ্রাইজ দেব। হ্যাঁ বাবা, আমরা প্ল্যান করেছিলাম এই উইকেন্ডে আমরা সবাই মিলে তোমার আর মায়ের সাথে দেখা করতে যাব। হুম, ভালো। তো তোমাদের প্রেমের শুরুটা কিভাবে হলো সেটা তো বলাই হলো না। অফিসে এত ছেলে থাকতে তোমার আকাশকেই কেন পছন্দ হলো রাইসা? এমন সরাসরি প্রশ্নে রাইসা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে সাহায্যের আশায় আকাশের দিকে তাকালো। আকাশ পরিস্থিতি সামলে নিল। বাবা, এই প্রশ্ন উত্তরটা আমি দিই।
কারণ এই সৌভাগ্যটা তো আমারই হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে রাইসাকে বাইরে থেকে দেখতে খুব কঠিন মনে হলো, ওর ভেতরটা একদম নরম। আমি প্রথম ওর এই দিকটা আবিষ্কার করি। অফিসে একটা প্রজেক্ট নিয়ে আমি খুব সমস্যা পড়েছিলাম, সবে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু রাইসা একা আমার পাশে দাঁড়িয়েছিল। সারা রাত জেগে আমার সাথে কাজ করেছে, আমাকে সাহস দিয়েছে। সেদিন আমি বুঝেছিলাম এই মেয়েটা শুধু একজন বস নয়, এর জন্য বেশি কিছু। আকাশ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যাটা বলল যে রাইসা নিজেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মনেই পড়ছে না এমন কোনো ঘটনা আদৌ অফিসে ঘটেছিল কিনা। আসলে বাবা, আকাশের সততা আর কাজের প্রতি নিষ্ঠা আমায় মুগ্ধ করেছিল। ও কখনো অন্যের সাথে আপোষ করে না, মুখের উপর সত্যি কথা বলে দেয়। এই গুণটা আজকাল খুব কম ছেলের মধ্যেই দেখা যায়। বাহ, শুনে খুব ভালো লাগলো। যাক, তোমরা একে অপরকে বুঝতে পেরেছো, এটাই বড় কথা। আমি ঠিক করেছি আগামী মাসেই তোমাদের বিয়ের একটা বড় রিসেপশন পার্টি দেব। তোমাদের সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থাকবে। রিসেপশন পার্টির কথা শুনে দুজনেই খাবার গলায় আটকে যাওয়ার জোগাড় হলো। একটা নাটক শেষ হতে না হতেই আরেকটা শুরু। বাবা, এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি। শুভ কাজে দেরি করতে নেই। তোমরা শুধু গেস্ট লিস্ট বানাতে শুরু করো, বাকি সব আমি দেখে নেব। লাঞ্চের বাকি সময়টা তাদের প্রচণ্ড অস্বস্তির মধ্যে কাটলো। তারা শুধু হ্যাঁ হুঁ করে আশফাক চৌধুরীর সব পরিকল্পনা শুনে গেল। অফিসে ফেরার পথে গাড়িতে পিনপতন নীরবতা। কি দারুণ অভিনয় না করলে! ও কখনো অন্যের সাথে আপোষ করে না, মুখের উপর সত্যি কথা বলে দেয়। অথচ অফিসে এই কারণগুলোর জন্যই তো আমাকে সবচেয়ে বেশি বকাঝকা করো। চুপ করো তো। আমি যা করেছি পরিস্থিতি সামলানোর জন্য করেছি। আর তুমিই বা কম কিসে? সারা রাত জেগে আমার সাথে কাজ করেছো। জীবনে কোনোদিন তো রাত 10টার পর তোমায় অফিসে দেখিনি। নাটক যখন শুরুই করেছে তখন সেটা ঠিক মতো করাই তো ভালো, তাই না ম্যাডাম? খবরদার, আমাকে ওই নামে ডাকবে না একদম। অফিসে ফিরে দুজনেই নিজেদের কাজে মন দিল, কিন্তু তাদের মনের ভেতর যে ঝড় বইছে তা কেউই দেখল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রাইসা তার কেবিনে বসে একটা জরুরি ফাইল দেখছিল। আকাশ বাইরে তার ডেস্কে কাজ করছে। হঠাৎ করেই ভুম করে একটা শব্দ হলো। পুরো অফিস নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং হয়েছে। সহকর্মী সুমন আর ফারিয়া কথা বলে। তোর এই অসময়ে কারেন্ট যাওয়ার কি দরকার ছিল? জেনারেটর চালু হবে তো এখনই। কিন্তু কয়েক সেকেন্ড পার হলেও জেনারেটর চালু হলো না। অফিসের এমার্জেন্সি লাইনগুলো জ্বলল না। বোঝা গেল বড় কোনো সমস্যা হয়েছে। কিন্তু রাইসার কেবিনটা ছিল একদম কোনায়, সেখানে বাইরের কোনো আলোই পৌঁছায় না। রাইসা অন্ধকারে বোবা হয়ে বসে রইল। ছোটবেলা থেকেই সে অন্ধকারকে ভীষণ ভয় পায়। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দরজার দিকে যাওয়ার জন্য, কিন্তু অন্ধকারে দিক হারিয়ে ফেলায় তার পা গিয়ে লাগলো টেবিলের কোনায়। আউচ! সে টাল সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। ভয়ে তার মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। কিন্তু মেঝেতে পড়ার আগেই দুটো শক্তিশালী হাত পেছন থেকে এসে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরলো। রাইসা, তুমি ঠিক আছো? আকাশ কিছু না ভেবে ম্যামের বদনে তাকে নাম ধরে ডেকে ফেলল। সে অনুভব করতে পারছিল রাইসার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। রাইসা অন্ধকারের আতঙ্কে আর পড়ার ভয় থেকে বাঁচতে শক্ত করে আকাশের শার্টের কলার খামচে ধরল। তার মুখটা প্রায় আকাশের বুকের কাছে। আকাশ, আমি আমার ভয় করছে। তার গলার স্বরটা ছিল অসহায়, ভীত একটা ছোট্ট মেয়ের মতো। সেই কঠোর বস রাইসা চৌধুরীর কণ্ঠস্বর এটা হতেই পারে না। আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আলতো করে রাইসাকে ধরে রাখলো। ভয় পেও না, আমি তো আছি, কিচ্ছু হবে না, শান্ত হও। আকাশের গলার স্বরটা ছিল অসম্ভব শান্ত। তার শরীরের উষ্ণতা আর ভরসার স্পর্শ পেয়ে রাইসার কাঁপুনিটা ধীরে ধীরে কমতে লাগলো। কয়েক মুহূর্তের জন্য সে ভুলে গেল তাদের চুক্তি, তাদের ঝগড়া, তাদের মিথ্যে বিয়ে, সবকিছু। এই মুহূর্তে তার শুধু মনে হলো এই অন্ধকার পৃথিবীতে এই একটাই আশ্রয় যা তাকে আগলে রেখেছে। ঠিক তখনই এমার্জেন্সি লাইটগুলো তপ করে জ্বলে উঠল। আবসা আলোয় ভরে গেল ঘর। আলো জ্বলে উঠতেই তাদের সম্বিত ফিরল। তারা দেখলো কি ভয়ঙ্কর রকম কাছাকাছি দাঁড়িয়ে আছে তারা। রাইসা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল। তার মুখটা লজ্জায় অপমানে লাল। আকাশও বিব্রত হয়ে অন্যদিকে তাকালো। আমি আমি ঠিক আছি, ধন্যবাদ। তোমার কি অন্ধকার ভয় লাগে?
এসব তোমার না জানলেও চলবে। যাও নিজের ডেস্কে গিয়ে বসো। রাইসা আবার তার কঠোর খোলসের ভেতর ঢুকে পড়ল, কিন্তু তার বুকের ভেতরের ধুকপুকানিটা থামল না। আকাশও চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এলো। অফিস ছুটির সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি, সাথে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। রাইসা তার ব্যাগ গুছিয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেল। সে একবারও আকাশের ডেস্কের দিকে তাকালো না। লিফটের সামনে গিয়ে সে দেখলো আকাশও আসছে। রাইসা ইচ্ছে করেই আকাশের জন্য অপেক্ষা না করে লিফটে ঢুকে দরজা বন্ধ করে দিল। পার্কিং লটে এসে গাড়িতে উঠে সে এক মুহূর্তের জন্য থামলো। তার মনে পড়লো আকাশের বাইকটা আজ সকালে গ্যারেজে দিয়েছে সার্ভিসিং এর জন্য। তার মানে এই বৃষ্টির মধ্যে ওকে বাস বা সিএনজির জন্য অপেক্ষা করতে হবে। আমার কি? ও কিভাবে যাবে সেটা ওর ব্যাপার। আমাদের চুক্তি অনুযায়ী আমরা তো একে অপরের জন্য অদৃশ্য। রাইসা নিজেকে নিজে বোঝালো। সে গাড়ি স্টার্ট দিয়ে অফিসের গেট পার হয়ে গেল, কিন্তু গাড়ির ওয়াইপার বৃষ্টির পানি সরালেও সে তার মনের ভেতর থেকে আকাশের অসহায় মুখটা সরাতে পারছিল না। তার বারবার মনে পড়ছিল একটু আগে অন্ধকারে আকাশ কিভাবে তাকে আগলে রেখেছিল। ধুর ছাই, কেন যে এত ভাবতে হচ্ছে। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর সে আর পারল না। বিবেকের দংশনে সে রাস্তার পাশ থেকে গাড়িটা ঘুরিয়ে নিল। তীব্র বৃষ্টি আর জ্যাম ঠেলে সে আবার অফিসের সামনে ফিরে এলো। গেটের পাশের বাস স্টপে সে দেখলো আকাশ কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। তার শার্টটা শরীরের সাথে লেপটে গেছে, চুল দিয়ে পানি পড়ছে। সে একটা সিএনজি থামানোর বৃথা চেষ্টা করছে। দৃশ্যটা দেখে রাইসার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে আকাশের ঠিক পাশে গিয়ে গাড়িটা থামালো। পাওয়ার উইন্ডোটা নামিয়ে বাইরের দিকে না তাকিয়ে কঠিন গলায় বলল, ভেতরে এসে বসো। আকাশ চমকে পাশে তাকালো। রাইসার গাড়ি। সে বিশ্বাসই করতে পারছিল না। তুই ফিরে এসছো? বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে বসবে, নাকি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে সারা রাত বৃষ্টিতে ভেজার প্ল্যান আছে? আকাশ আর কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বসলো। তার ভেজা শরীর থেকে পানি পড়ে গড়িয়ে দামি সিট কভার ভিজে যাচ্ছিল। সরি, সিটটা ভিজে যাচ্ছে। এটা সিট, কাগজ নয় যে ভিজে গলে যাবে, শুকিয়ে যাবে। রাইসার গাড়ির এসিটা বাড়িয়ে দিল। পুরো রাস্তাটা তারা দুজনেই চুপচাপ, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর বাইরের বৃষ্টির একটানা রিমঝিম আওয়াজ। আকাশ আর চোখে কয়েকবার রাইসাকে দেখলো। বৃষ্টির কারণে বাইরের নিয়ম আলো রাইসার মুখে এসে পড়ছে, তাকে অন্যরকম দেখাচ্ছে। ফ্ল্যাটের নিচে এসে গাড়ি থামলো। আকাশ নামার আগে একবার রাইসার দিকে ফিরল। ধন্যবাদ। দরকার নেই। আমি শুধু মানে বাবা যদি শুনতেন এই বৃষ্টির মধ্যে তার জামাইকে আমি ফেলে এসেছি তাহলে খুব রাগ করতেন। তাই রাইসা একটা খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলো, কিন্তু আকাশ তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল কারণটা শুধু এটা নয়। তাও ধন্যবাদ বলে আকাশ গাড়ি থেকে নেমে গেল। রাইসা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল তাদের বরফ শীতল চুক্তির দেয়ালে অজান্তেই আজ কয়েকটা উষ্ণতার ফাটল ধরেছে। সেই বৃষ্টির রাতের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আকাশ আর রাইসার মধ্যে সরাসরি কোনো পরিবর্তন আসেনি। তাদের ঠান্ডা যুদ্ধ, অফিসের বসের মতো আচরণ আর ফ্ল্যাটের দুজনের অদৃশ্য মানব হয়ে থাকা সবই চলছিল, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য পরিবর্তন এসেছে। তারা এখন আর ইচ্ছে করে একে অপরকে খোঁচা দেয় না। মাঝে মাঝে রাইসা ভুল করে দুজনের জন্যই কফি বানিয়ে ফেলে, পরক্ষণেই সামলে নেয়। আকাশও এখন বাথরুম ব্যবহার করার পর জায়গাটা শুকনো রাখার চেষ্টা করে। শুক্রবার সকাল ছুটির দিনে আলস্যে আকাশ সোফায় শুয়ে ফোন ঘাঁটছিল। রাইসা তার রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলে বসে ল্যাপটপ খুলল। ছুটির দিনেও তার কাজ। ঠিক তখনই আকাশের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মা নামটা ভাসতেই আকাশের বুকটা ধড়াস করে উঠল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, কেমন আছিস? বৌমা কেমন আছে? এই তো মা, ভালো। আমরা দুজনেই ভালো। তুমি কেমন আছো? বাবা ভালো আছে? আমরা ভালো আছি, কিন্তু তোদের উপর আমার খুব অভিমান হয়েছে। বিয়ে করলি, অথচ একটা দিনের জন্য তো বউটাকে নিয়ে বাসায় এলি না। তোর শ্বশুরমশাই তো সেদিন ফোন করে কত কথাই বললেন। আজ শুক্রবার, তোদের অফিসও বন্ধ। আজ দুপুরে তোরা দুজন খেতে আসবি, কোনো কথা শুনবো না আমি। মা, আজ আমাদের একটু কাজ ছিল। সব কাজ পরে, আমি তোর পছন্দের সব রান্না করছি, বৌমার জন্য আয়োজন করছি। ঠিক 12টার মধ্যেই যদি তোদের দুজনকে এই বাসায় না দেখি, তাহলে আমি কিন্তু আর কোনোদিনও তোর সাথে কথা বলবো না। ফোনটা কেটে গেল। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। রাইসা ল্যাপটপ থেকে মুখ না তুলতেই জিজ্ঞাসা করলো,
কি হয়েছে? কার ফোন ছিল? তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? আমার মা, মানে তো কি বলেছেন আন্টি? আজ দুপুরে আমাদের দুজনকে বাসায় খেতে বলেছেন। কোনো অজুহাত শুনবেন না। অসাধারণ। একটা নাটক শেষ হতে না হতে আরেকটার মহড়া শুরু। আমি পারবো না যেতে। কি? তুমি যাবে না মানে? মা ফোন করে দাওয়াত দিয়েছেন, এখন না গেলে কি ভাববে? হেমরেদি আমার না জেনে বিয়ে করেছে বলে ওনার কষ্ট পেয়েছেন। তো আমি কি করব? আমি তোমার বাবা মায়ের সামনে গিয়ে আবার নতুন করে মিথ্যে কথা বলতে পারবো না, অস্বস্তি হয় আমার। অস্বস্তি তো আমারও হয়, কিন্তু উপায় আছে। তোমার বাবার সম্মান বাঁচাতে তো এই নাটকের শুরু। এখন যদি আমার বাবা মায়ের কাছে ধরা পড়ে যায় তাহলে কি হবে? তারা তো সাথে সাথে তোমার বাবাকে ফোন দেবে। তখন কি জবাব দেবে তুমি? আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না? আমি ব্ল্যাকমেল করছি না, বাস্তবটা বলছি। তৈরি হয়ে নাও, আমাদের যেতেই হবে। রাইসা আগে ল্যাপটপটা বন্ধ করে দিল। সে জানে আকাশের কথাই ঠিক। এই অভিনয়ের মঞ্চ থেকে এত সহজে নেমে যাওয়া কোনো উপায় নেই। 1 ঘন্টা পর গাড়িতে পাশাপাশি বসে আছে এ দুজন। আকাশ ড্রাইভ করছে, রাইসা জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনের কেউই কোনো কথা বলছে না। আকাশের গলার স্বরে এটা অনুরোধ ছিল। রাইসার মনটা একটু নরম হলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শোনো, বাসায় গিয়ে কিন্তু আবার ঝগড়া শুরু করে দিও না। মা বাবা খুব সাধারণ মানুষ, ওনাদের সামনে এমন ভাব দেখাবে যেন তুমি আমাকে ছাড়া কিচ্ছু বোঝো না। তাই? আর তুমি কি করবে? এমন ভাব দেখাবে যেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জামাই, তাই তো? দেখো, আমি কিন্তু সিরিয়াস। মা যদি আমাদের প্রেমের গল্প শুনতে চায়, তাহলে বাবার সাথে রেস্টুরেন্টে যা বলেছিলে সেটাই চালিয়ে দিও। তোমার তো মিথ্যে বানানোর হাত ভালো। আর যদি জিজ্ঞেস করে তোমার কি পছন্দ, কি খেতে ভালোবাসো, তখন কি বলবো? বলে দেবে তোমার পছন্দের সবকিছুই আমার পছন্দ। আদর্শ বউরা তো এমনই হয়, তাই না? রাইসা প্লিজ, কয়েকটা ঘন্টার জন্য অন্তত নাটকটা ঠিক মতো করো আমার বাবা মার জন্য। এরা খুব আশা করে আছে। ঠিক আছে, চেষ্টা করব। আলিপুরের একটা সাধারণ সিমসাম দোতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আকাশের বাবা মা আব্দুর রহমান এবং আমেনা বেগম দরজাতেই দাঁড়িয়েছিলেন। তাদের মুখে ছিল অপার স্নেহ আর আনন্দ। রাইসা গাড়ি থেকে নামতেই আমেনা বেগম এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এসো মা, ভেতরে এসো। আমার ঘর আলো করে এলে তুমি। আহা, কি সুন্দর মেয়ে। আকাশ, তোর পছন্দ আছে বলতে হবে। রাইসা জীবনে প্রথমবার এমন উষ্ণ অভ্যর্থনা পেল। তার নিজের মা নেই, সৎ মায়ের কাছে মানুষ। এই অকৃত্রিম স্নেহ পেয়ে তার ভেতরটা কেমন যেন করে উঠল। সে মাথা নিচু করে সালাম দিল। ড্রয়িং রুমে বসে গল্প শুরু হলো। আকাশ আর রাইসা সোফার একবারে গা ঘেঁষে বসেছে। আকাশ রাইসার হাত ধরে রেখেছে। তাদের সুখী দম্পতির অভিনয়টা দেখে যে কেউ বলবে তাদের মধ্যে গভীর প্রেম। তা মা, আমার ছেলেটা তো একটু পাগলাটে, তোমাকে খুব জ্বালায় তাই না? না মা, একদমই না। ও খুব কেয়ারিং, আমার খুব খেয়াল রাখে। দেখলে মা, আর তুমি বলো আমি নাকি শুধু ঝগড়া করি। সংসার এভাবেই চলে বাবা, একটু ঝগড়া একটু ভালোবাসা। তা তোমরা একে অপরের পছন্দ অপছন্দ তো সব জেনেই গেছো। হ্যাঁ, এটাই তো আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। রাইসা মা, আজ তো আমি আকাশের পছন্দের সব রান্না করেছি। তুমি রান্না করতে পারো তো? আকাশের পছন্দের ভুনা খিচুড়ি তা রান্না করতে জানো? এই প্রশ্নে রাইসার মুখটা শুকিয়ে গেল। সে তো ডিম ভাজা ছাড়া কিছুই পারে না। মা, আমি মানে মা, তুমিও না? ও এত বড় একটা কোম্পানির বস, অফিসের এত চাপ, এগুলো সামলে রান্না করার সময় পায় নাকি? আর ওর হাতের কফি যদি একবার খাও তাহলে সব ভুলে যাবে। তা তো বুঝলাম, কিন্তু শাশুড়ি হিসেবে আমার তো একটু শখ হয় বৌমার হাতে রান্না খাবো। আজ তুমি আমার সাথে রান্নাঘরে যাবে মা? আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে আকাশের পছন্দের খিচুড়িটা রান্না করতে হয়। চলো। রাইসার পালানোর আর কোনো পথ খোলা রইল না। সে অসহায়ভাবে আকাশের দিকে তাকালো। আকাশ চোখ টিপে তাকে সাহস দিল। রান্নাঘরে গিয়ে রাইসার অবস্থা আরও কাহিল। সে জীবনে কোনোদিন এত মশলা একসাথে দেখেনি। আমিনা বেগম তাকে চাল ডাল মাপতে বললেন, পেঁয়াজ কাটতে বললেন। রাইসা পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি এনে ফেলল, আর চাল মাপতে গিয়ে অর্ধেক নিচে ফেলে দিল। আরে আরে, আসতে মা, তোমার তো অভ্যেস নেই, আমি বুঝতে পারছি। তিনি হাসি মুখে রাইসাকে সাহায্য করতে লাগলেন। ঠিক তখনই আকাশ রান্নাঘরে ঢুকলো। কি গো, তোমরা শাশুড়ি বৌমা কি ষড়যন্ত্র করছো? দেখি কতদূর এগুলো আমার খিচুড়ি। এই তো তোর বউকে রান্না শেখাচ্ছি, তুই যা এখান থেকে। জামাইতে রান্নাঘরে আসতে নেই। আরে আমি তোকে একটু সাহায্য করতে এসছি। দাদু,
পেস্ট আমি কেটে দিচ্ছি। আকাশ মায়ের বারণ না শুনে কাজে লেগে গেল। সে চুপি চুপি রাইসাকে ইশারায় বলতে লাগলো কোনটা কখন দিতে হবে। রাইসা তার নির্দেশনা মতো কাজ করতে লাগলো। হলুদ দিতে গিয়ে সে প্রায় পুরো কৌটাটাই ঢেলে দিচ্ছিল। আকাশ খপ করে তার হাত ধরে ফেলল। আরে করছো কি? এটা খিচুড়ি হবে, হলুদের হালুয়া না। আমি কি করে বুঝবো? সব তো একই রকম দেখতে। লবণ দেওয়ার সময়ও একই অবস্থা। আকাশ লবণ দানিটা নিয়ে নিজেই পরিমাণ মতো লবণ দিল। এই লুকোচুরি খেলাটা আমেনা বেগম আড়াল থেকেই দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। শেষ পর্যন্ত বহু কষ্টে একটা খিচুড়ি রান্না হলো। দেখতে যেমনই হোক, গন্ধে মনে হচ্ছিল খাওয়া যাবে। খাবার টেবিলে সবাই যখন খেতে বসলো, প্রথম লোকমা মুখে দিয়েই আব্দুর রহমান কাশতে শুরু করলেন। আকাশের মা, সালাতে লবণটা একটু বেশি হয়ে গেছে নাকি? শুধু পানি না গো, খিচুড়িতেও হয়েছে। নতুন বউ প্রথমবার রান্না করেছে তো ভালোবাসার পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে। তার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। রাইসার লজ্জায় অপমানে লাল হয়ে গেল, কিন্তু অবাক হয়ে সে দেখলো আকাশ হাসি মুখে সেই লবণাক্ত খিচুড়ি খেয়ে যাচ্ছে। আহ, কি দারুণ হয়েছে আমার বউয়ের হাতে রান্না। এটা লবণ বেশি তো হতেই পারে। তোমরা খাও তো, অসাধারণ টেস্ট। আকাশের এই কাজটা রাইসার হৃদয় ছুঁয়ে গেল। সে দেখলো এই ছেলেটা তার সম্মান বাঁচানোর জন্য কি না করতে পারে। এই হাসি খুশি অকৃত্রিম মুহূর্তগুলো তাদের মনের অজান্তেই এক নতুন সম্পর্কের বীজ বুনে দিচ্ছিল। এভাবেই আকাশের বাসা থেকে ফেরার পর আরও 2টা সপ্তাহ কেটে গেছে। তাদের জীবনটা এখন একটা নির্দিষ্ট ছকে বাঁধা। সকালে ঠান্ডা যুদ্ধ, অফিসে বস কর্মচারীর অভিনয়, আর রাতে দুজনের ভুবনের বাসিন্দা। কিন্তু সেই দিনের হাসি খুশি মুহূর্তগুলো তাদের দুজনের মনেই একটা দাগ কেটে গেছে। এখন তাদের নীরবতাও আগের মতো আর ততটা অস্বস্তিকর লাগে না। সেদিন অফিসে আকাশ দেখলো সুমন আর ফারিয়া নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে ফিসফিস করছে। সে কাছে যেতেই তারা চুপ হয়ে গেল। কে রে, কি এত গোপন কথা চলছে? কোনো নতুন ষড়যন্ত্র? আরে না ভাই, আসলে কালকে তো রাইসার ম্যামের জন্মদিন। জন্মদিন? হ্যাঁ, আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম ম্যামের জন্য একটা কেক আনবো। তুই তো এখন ম্যামের, মানে তুই যদি একটু হেল্প করিস। ম্যাম কি ফ্লেভারের কেক পছন্দ করে? আকাশ স্তব্ধ হয়ে গেল। কাল রাইসার জন্মদিন। যে মেয়েটার সাথে সে একই ছাদের নিচে থাকে, তার জীবনের এত বড় একটা দিনের কথা সে জানেই না। তার নিজেকে খুব অপরাধী মনে হলো। আমি আমি তো ঠিক জানি না, ওইসব নিয়ে কথা বলে না। দূর, কেমন জামাই রে তুই, বইয়ের পছন্দর কিছুই জানিস না। যাই হোক, আমরা তাহলে একটা ব্ল্যাক ফরেস্ট নিয়ে আসবো। সহকর্মীরা চলে গেল, কিন্তু আকাশ তার চেয়ারে বসে রইল। তার মনটা খচখচ করতে লাগলো। তাদের মধ্যে চুক্তি আছে, ঠিক। তারা একে অপরকে সাহায্য করতে পারে না, সেটাও ঠিক। কিন্তু জন্মদিন তো একটা বিশেষ দিন। এই দিনে কি মেয়েটা একা একাই থাকবে? তার কি একটুও খারাপ লাগবে না? সারাদিন আকাশ কাজে মন দিতে পারলো না। সে বারবার রাইসার দিকে আর চোখে তাকাচ্ছিল। রাইসা আগের মতোই গম্ভীর কাজে ডুবে আছে। দেখে বোঝার উপায় নেই যে কাল তার জন্মদিন। সন্ধ্যায় বাসায় ফেরার পথে আকাশের গাড়িটা একটা ফুলের দোকানের সামনে এসে আপনা আপনি থেমে গেল। সে কিছুক্ষণ দ্বিধায় ভুগল, আমার কি দরকার? হয়তো আমাকে পাত্তাই দেয় না। কিন্তু পরক্ষণেই তার মনে হলো দূর, যা হবে হবে, ফুল নিয়ে নেই। সে দোকান থেকে একগুচ্ছ ধবধবে সাদা গোলাপ কিনল। রাইসাকে সে প্রায়ই সাদা আর হালকা রঙের পোশাক পরতে দেখেছে, হয়তো সাদা রংটা তার প্রিয়। এরপর সে শহরের সেরা বেকারি থেকে একটা ছোট্ট খুব সুন্দর করে ডিজাইন করা ভ্যানিলা কেক কিনল। রাতে ফ্ল্যাটে ফিরে সে দেখলো রাইসা ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসে আছে। আকাশ নিঃশব্দে নিজের ঘরে গেল, কিন্তু তার বুকটা ধুকপুক করছে। এটা সে কিভাবে দেবে? সরাসরি দিলে তো রাইসা হয়তো তার মুখের ওপরে ছুঁড়ে ফেলে দেবে। রাত 12টা বাজার ঠিক 5 মিনিট আগে আকাশ কেক আর ফুলগুলো নিয়ে খুব সাবধানে রাইসার বেডরুমের দরজার সামনে একটা ছোট্ট টেবিলে রাখলো। সে কেকে লাগানো মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে নিঃশব্দে নিজের ঘরের দরজায় এসে দাঁড়ালো। ঠিক রাত 12টা। আকাশ তার ফোন থেকে রাইসার ফোনে একটা টেক্সট করলো, শুধু একটা শব্দ, হ্যাপি বার্থডে। রাইসা ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়েছিল। সে দেখলো আকাশ তার দিকে তাকিয়ে আছে। সে ভাবলো, এই লোকটা কি পাগল হয়ে গেল? এত রাতে টেক্সট করা কি আছে? সে ফোনটা হাতে নিয়ে টেক্সটটা দেখলো। আর তখনই তার খেয়াল হলো আজ তো তার জন্মদিন।
অফিসের চাপে সে নিজেই ভুলে গিয়েছিল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। এই প্রথমবার তার জন্মদিনে কেউ তাকে ঠিক রাত 12টায় উইশ করলো। সে রিপ্লাই দেওয়ার জন্য টাইপ করতে যাবে, তখনই আকাশ তাকে ইশারায় তার রুমের দরজাটা খুলতে বলল। রাইসা দ্বিধা নিয়ে তার বেডরুমের দিকে গেল। দরজা খুলতে সে দেখলো দরজার সামনে একটা টেবিলে মোমবাতির আলোয় একগুচ্ছ সাদা গোলাপ আর একটা সুন্দর কেক রাখা। মোমবাতির নরম আলোয় ফুলগুলোকে অপার্থিব লাগছিল। রাইসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো জলে ভরে এলো। তার জীবনে সে অনেক দামি উপহার পেয়েছে, বড় বড় পার্টি হয়েছে, কিন্তু এমন আন্তরিক একটা মুহূর্ত সে কখনো পায়নি। কেউ কোনোদিন শুধু তার কথা ভেবে তাকে খুশি করার জন্য এমন কিচ্ছু করেনি। সে মুখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। তাদের চোখাচোখি হলো। রাইসার ভেজা চোখে ছিল রাজ্যের বিস্ময়, কৃতজ্ঞতা আর না বলা অনেক অনুভূতি। আকাশ একটা ছোট্ট হাসি দিয়ে নিজের ঘরে চলে গেল। সে রাইসাকে তার ব্যক্তিগত মুহূর্তটা একাই উপভোগ করতে দিতে চায়। রাইসা দরজা বন্ধ করে দিল। সে এগিয়ে গিয়ে ফুলগুলো হাতে নিল। গোলাপের মিষ্টি গন্ধে তার মনটা ভরে গেল। সে একটা ফুলের পাপড়িতে আলতো করে হাত বোলালো। তার কঠিন মনের বরফটা আজ সত্যি গলতে শুরু করেছে। এই রাগী ঝগড়ুটে ছেলেটার ভেতরে যে এত মায়া লুকিয়েছে সে আজ প্রথমবার টের পেল। জন্মদিনে সেই রাতের পর প্রায় 1 মাস কেটে গেছে। আকাশ আর রাইসার সম্পর্কটা এখন অদ্ভুত পর্যায়ে দাঁড়িয়েছে। তারা আগের মতোই খুব বেশি কথা বলে না, কিন্তু তাদের নীরবতার মধ্যে এখন আর কোনো অস্বস্তি নেই, বরং এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। তারা জানে এই দেয়ালের ওপাশে আরও একজন আছে যে হয়তো শত্রু নয়। সেদিন অফিসে রাইসার শরীরটা সকাল থেকেই ভালো লাগছিল না। মাথায় তীব্র ব্যথা আর গাটা ম্যাচ করছিল, কিন্তু সামনে একটা বড় কাজের ডেডলাইন থাকায় সে কাজকে কিছু না বলে দাঁতে দাঁত চেপে কাজ করছিল। ম্যাম, ফাইলটা রেডি, নিয়ে আসবো? নিয়ে আসো। তার কণ্ঠটা কেমন যেন নির্জীব শোনালো। আকাশ ফাইল নিয়ে কেবিনে ঢুকলো। সে দেখলো রাইসার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো লাল। তোমার শরীর খারাপ নাকি? তোমাকে খুব টায়ার্ড লাগছে। আমি ঠিক আছি, কাজে খুব চাপ যাচ্ছে তো তাই হয়তো। তুমি ফাইলটা রেখে যাও। প্রেশার কি খুব বেশি? 1 কাপ কফি এনে দেবো? না লাগবে না, তুমি যাও। আকাশ বেরিয়ে এলেও তার মনটা পড়ে রইল রাইসার কাছে। সে দেখলো লাঞ্চ টাইমেও রাইসা কিছু খেলো না। বিকেলে সে অফিস থেকে একটু আগে বেরিয়ে গেল, যা সে সাধারণত কখনোই করে না। আকাশ সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরে দেখলো পুরো ফ্ল্যাট অন্ধকার। সাধারণত এই সময় রাইসা ব্যালকনিতে বসে থাকে অথবা টিভি দেখে। রাইসা, বাসায় আছো? কোনো সাড়া নেই। আকাশের মনটা কুডাকা ডেকে উঠল। সে দ্রুত রাইসার বেডরুমের দরজার কাছে গেল। দরজাটা ভেতর থেকে লক করা নেই। সে ইতস্তত করে দরজায় নক করলো। রাইসা, ভেতর আছো? সব ঠিক আছে? ভেতর থেকে একটা চাপা কঙানিস মতো শব্দ এলো। আকাশ আর এক মুহূর্ত দেরি না করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর আবছা অন্ধকার। সে দেখলো রাইসা বিছানার ওপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পুরো শরীরটা থরথর করে কাঁপছে। রাইসা, কি হচ্ছে তোমার? আকাশ ছুটে গিয়ে লাইট জ্বালালো। সে রাইসার কপালে হাত রাখতেই চমকে উঠল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। সর্বনাশ, তোমার তো গায়ে অনেক জ্বর। আমাকে এবার ফোনও তো করতে পারতে। ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। ওষুধ খেয়েছো? রাইসার না সূচক মাথা নাড়ল। আকাশ দ্রুত ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে দেখল জ্বর 103 ডিগ্রি। একটু ধরো, আমি আসছি। আকাশ নিজের সব রাগ অভিমান, তাদের মধ্যকার চুক্তি সব ভুলে গেল। সে দ্রুত রান্নাঘরে গিয়ে এক বাটি ঠান্ডা পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে এলো। সে রাইসার মাথার কাছে বসে পরম যত্নে তার কপালে জলপট্টি দিতে শুরু করলো। কি কি করছো? চুপচাপ শুয়ে থাকো তো, ডাক্তার সাজতে হবে না। জ্বর কামানোর জন্য এটা দরকার। এরপর সে রান্নাঘরে গিয়ে নিজের মতো করে স্যুপ বানানোর চেষ্টা করলো। অনেক কষ্টে সে মুরগির মাংস আর সবজি দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়ে এলো। ওঠো, একটু স্যুপ খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। খালি পেটে ওষুধ খাওয়া যায় না। ওঠো, আমি সাহায্য করছি। আকাশ রাইসাকে ধরে বিছানায় বসালো। সে চামচে করে স্যুপ নিয়ে রাইসার মুখের সামনে ধরলো। রাইসা প্রথমে ইতস্তত করলেও পরে অবাধ্যের মতো খেতে লাগলো। তার জীবনে এই প্রথমবার কেউ তাকে এতটা যত্ন করছে। ওষুধ খাইয়ে আকাশ আবার তার পাশে বসলো।
সারা রাত সে জেগে রইল, বারবার জলপট্টি পাল্টে দিল, গায়ের তাপমাত্রা মাপলো। রাইসা ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের ঘোরে অবচেতন মনে রাইসা হাত বাড়িয়ে পাশে থাকা মানুষটির হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। আকাশ চমকে উঠল। সে দেখল রাইসা ঘুমের মধ্যেই তার হাতটা ধরে আছে। একটা অদ্ভুত মায়ায় নির্ভরতায় আকাশ তার হাতটা ছাড়ানোর চেষ্টা করলো না। সে চুপচাপ বসে রইল। রাইসার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল সে। এই মুহূর্তে তার মনে হলো না যে এই মেয়েটা তার রাগী বস। তার শুধু মনে হলো এই মেয়েটা খুব একা, খুব অসহায়। আর এই অসহায় মেয়েটার জন্য তার বুকের ভেতর এক অজানা মায়া জন্ম নিচ্ছে। সেই রাতে সেই ঘরে তারা দুজনেই প্রথমবার অনুভব করলো তাদের মধ্যে শুধু ঘৃণা বা চুক্তির সম্পর্ক নয়, এর বাইরেও অন্য কিছুর অস্তিত্ব আছে। একটা না বলা না বোঝা অনুভূতি, যার নাম হয়তো মায়া অথবা তার চেয়েও বেশি কিছু। সেই ঝড়ের রাতের পর আরও মাসখানেক কেটে গেছে। ফ্ল্যাটের আবহাওয়া এখন অনেকটাই বদলে গেছে। আমি আর সোফায় ঘুমাই না। ঝড়ের পরদিন সকালে রাইসে আমাকে বলেছিল, গেস্ট রুমে একটা খাট আছে, তুমি চাইলে ওটা ব্যবহার করতে পারো। সে দেখে আমি গেস্ট রুমেই থাকি। আমাদের মধ্যে এখন আর ঠান্ডা যুদ্ধ হয় না, বরং এক ধরনের বন্ধুত্বপূর্ণ নীরবতা কাজ করে। আমরা একসাথে বেলকনিতে বসে চা খাই, অফিসের গল্প করি, মাঝে মাঝে একে অপরের ছোটোখাটো কাজে সাহায্য করি। কিন্তু আমাদের অলিখিত চুক্তির দেয়ালটা কেউই ভাঙার চেষ্টা করিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি জানি না রাইসা কেন আমাকে মেনে নিতে পারছে না। ছুটির দিনের এক অলস দুপুর আমি আমার বন্ধুর সাথে দেখা করতে বাইরে এসেছি। ওদিকে রাইসা পুরোনো ট্রাঙ্ক খুলে তার বিশ্ববিদ্যালয়ের জীবনে কিছু বইপত্র গোছাচ্ছিল। হঠাৎ তার হাতে পড়ল ধুলোমাখা একটা পুরনো ডায়েরি। নীল মলাটের ওপর সোনালি হরফে লেখা, আমার আকাশ। ডায়েরিটা খুলতেই একরাশ স্মৃতি তার উপর আছড়ে পড়ল। এটা তার স্কুল জীবনের ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে সে হাসছিল, আর মাঝে মাঝে তার চোখ ভিজে উঠছিল। ডায়েরির প্রায় প্রতিটা পাতায় শুধু একটাই নাম, আকাশ। তার স্কুল জীবনের একমাত্র প্রিয় বন্ধু। তারা একসাথে স্কুলে যেত, টিফিন ভাগ করে খেত, বৃষ্টিতে ভিজত। ছেলেটা ছিল ভীষণ ডানপিটে আর হাসি খুশি, তার ঠিক বর্তমান স্বামী আকাশের মতো। কিন্তু এই আকাশ তো আর সেই আকাশ হতেই পারে না। নামের মিল তো থাকতেই পারে। ডায়েরির শেষ পাতায় সে একটা শুকনো গোলাপ ফুলের পাপড়ি খুঁজে পেল। তার নিচে লেখা, আজও আমাকে এই ফুলটা দিয়েছে, বলেছে আমি নাকি তার প্রজাপতি, কারণ আমি সব সময় রঙিন জামা পরি আর প্রজাপতির মতো উড়ে বেড়াই। কাল বাবা বদলি হয়ে যাচ্ছে, আমরা ফরিদপুর ছেড়ে চলে যাচ্ছি। ওকে খাবারটা দিতেই ওর মুখটা কালো হয়ে গেল। ও আমায় একটা চিঠি দিয়েছে, বলেছে আমি যেন একা একা পড়ি। আমার খুব ভয় করছে, ওকে ছেড়ে আমি কিভাবে থাকবো। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে রাইসার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তার মনে পড়ল সেই চিঠিটা সে তা আর পড়েনি। তাড়াহুড়োতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এত বছর পর আজ হঠাৎ করে সেই পুরনো বন্ধুর জন্য তার মনটা ভীষণভাবে কেঁদে উঠল। সে তার একমাত্র বান্ধবী তানিয়াকে ফোন করলো। হ্যালো তানিয়া। কি রে, কেমন আছিস? জামাই আদর যত্ন করছে তো? ধুর, ফাজলামো রাখতো। আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আকাশ ভাই কিছু বলেছে নাকি? আরে না, ওর কথা না। আজ পুরোনো ডায়েরিটা খুঁজে পেলাম। মনে আছে স্কুলে আমার একটা বন্ধু ছিল? কোন বন্ধুর কথা বলছিস? তোর তো ছেলে বন্ধু ছিল একজনই, কি যেন নামটা? হ্যাঁ, তোর সেই ল্যাংটোকালের বন্ধু। উফ, তুই এখনো ওই নামে ডাকিস? হ্যাঁ, ওর কথাই বলছি। জানিস, আজ ওকে খুব মনে পড়ছে। ও কেমন আছে, কোথায় আছে, কিছুই জানি না। আমার মনে হয় আমি ওকে ছাড়া আর কাউকেই হয়তো এতটা আপন ভাবতে পারবো না। আমার ইচ্ছে করে আমার স্বামীকে গ্রহণ করে নিতে, কিন্তু যখন তার কথা মনে পড়ে তখন আর আমি আমার স্বামীকে সহ্য করতে পারি না। হঠাৎ এত বছর পর এই কথা? কি হয়েছে বলতো? আকাশ ভাইয়ার সাথে সব ঠিক আছে তো? দেখ, অতীতকে আঁকড়ে ধরে থাকিস না, বর্তমানটাই সত্যি। আমি জানি না তানিয়া, আমার কিছুই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি একটা ভুলের মধ্যে বেঁচে আছি। এই বিয়ে, এই সম্পর্ক, সব কিছুই তো একটা মিথ্যা। আমি হয়তো কোনোদিনও আমার বর্তমানকে মন থেকে মেনে নিতে পারবো না, কারণ আমার মনটা তো সেই অতীতেই পড়ে আছে। রাইসা যখন ফোনে কথাগুলো বলছিল তখন সে খেয়ালই করেনি যে আকাশ কখন নিঃশব্দে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে এসে দাঁড়িয়েছে। পানির বোতলটা নিতে রান্নাঘরের দিকে যাওয়ার সময় রাইসার শেষ কথাগুলো তার কানে এলো। কথাগুলো এতটা ধারালো ছুরির মতো এসে আকাশের বুকে বিঁধল। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার মনে হলো কেউ যেন তার পায়ের নিচের মাটিটা সরিয়ে নিয়েছে। গত কয়েক মাসে সে রাইসার প্রতি যে মায়া, যে ভালো লাগা অনুভব করতে শুরু করেছিল, তা এক মুহূর্তে যেন ধূলিসাৎ হয়ে গেল। সে নিঃশব্দে নিজের রুমে ফিরে এলো। তার কানে শুধু রাইসার বলা শেষ কথাগুলোই বাজছে। অতীত, ভুলের মধ্যে বেঁচে আছি, মেনে নিতে পারবো না। আকাশ সবকিছু মিলিয়ে নিল। তার মানে রাইসার জীবনে অন্য কেউ আছে যাকে সে এখনো ভালোবাসে। তাহলে এই ছিল কাহিনী। আমি তো একটু বোকা। আমি ভেবেছিলাম হয়তো ওর মনে আমার জন্য একটু হলেও জায়গা হচ্ছে, কিন্তু ওর মনে তো আগে থেকে অন্য কেউ বাস করে। আর সেই মানুষটা কে হতে পারে? কি অদ্ভুত পরিহাস! আকাশের বুকের ভেতরটা তীব্র অভিমান, কষ্টে ভেঙে যাচ্ছিল। সে ভাবছিল রাইসা হয়তো এই বিয়েতে বাধ্য হয়ে আছে, হয়তো যে সে তার সেই পুরনো প্রেমিককে খুঁজে পেলে এই মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি পেত। আর তাই সেদিন রাইসাও শর্তগুলো দিয়েছিল। ওর কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। আমি কেন ওর জীবনে এলাম? আমি ওর সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছি। না, এটা হতে পারে না। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবেসেছি। আর তাই ওর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। ওকে আমি মুক্তি দেব। সে তার ভালোবাসে মানুষের সাথে সুখী হোক। সেই রাতে আকাশ ঘুমাতে পারল না। সে তার রুমে বসে একটা চিঠি লিখছিল। তার হাত কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। সে তার জীবনের সব কষ্ট, সব না বলা কথাগুলো যেন কাগজের ওপর ঢেলে দিচ্ছিল। প্রিয় রাইসা, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি হয়তো তোমার জীবন থেকে, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। আমাকে খোঁজার চেষ্টা করো না, প্লিজ। আমি জানি তুমি কখনো আমাকে তোমার স্বামী হিসেবে মন থেকে মেনে নিতে পারোনি, আর পারবেও না। কারণ তোমার মনটা তো অন্য কোথাও, অন্য কোনো আকাশে বাধা পড়ে আছে। আমি আজ আড়াল থেকে তোমার আর তোমার বান্ধবীর সব কথা শুনেছি। আমি জেনে গেছি তুমি এখনো তোমার স্কুল জীবনের সেই বন্ধুকে ভালোবাসো। আমি তোমার সুখের পথে আর কাঠ হয়ে থাকতে চাই না। জানো, আমার জীবনে একজন ছিল। সেও ছিল আমার স্কুল জীবনের খেলার সাথে। ভীষণ চঞ্চল, রঙিন জামা পরতে ভালোবাসত। আমি তাকে একটা নাম দিয়েছিলাম, প্রজাপতি। তাকে নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে কবিতাও লিখতাম। আমার আকাশ ধূসর ছিল, মেঘে ঢাকা। তুমি এলে প্রজাপতি, মেলে রঙিন পাখা। চোখের দ্বারাই স্বপ্ন তোমার, ঠোঁটের কোণে হাসে। তুমি আমি বড্ড বেশি, বড্ড ভালোবাসি। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। সে হঠাৎ করে শহর ছেড়ে চলে গেল। যাওয়ার আগে একটা চিঠিও পড়ার সুযোগ দেয়নি। তারপর আর কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি। আজ 15 বছর হয়ে গেল। এখন হয়তো তোমার মতো সেও আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে সুখী হয়েছে। যাক, পুরনো কথা বলে আর কি লাভ। তুমি তোমার আসল প্রেমিকের সাথেই থেকো। আমি দোয়া করি তুমি যেন তাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাও। আর যদি খুঁজে পাও, তাকে বলো সব প্রজাপতি তার নিজের আকাশে উড়লেই সবচেয়ে সুখী হয়। আমার আকাশের প্রয়োজন তার নেই। ভালো থেকো প্রজাপতি। এতে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। চিঠিটা ভাঁজ করে সে একটা খামে ভরল। গভীর রাতে যখন রাইসা ঘুমাচ্ছিল, তখন সে নিঃশব্দে তার রুমে ঢুকলো। ঘুমন্ত রাইসার মুখের দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। সে রাইসার পাশে টেবিলে চিঠিটা রেখে শেষবারের মতো তার ঘুমন্ত মুখটা দেখে একটা ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে রাতের অন্ধকারে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাইসা দেখলো আকাশকে কোথাও দেখা যাচ্ছে না। সে ভাবলো হয়তো সকালে হাঁটতে বেরিয়েছে। টেবিলে কফি বানিয়ে রাখতে গিয়ে সে খামটা দেখতে পেল। খামের ওপর লেখা রাইসা। খামটা খুলতেই ভেতর থেকে ভাঁজ করা কাগজটা বেরিয়ে এলো। চিঠিটা পড়তে শুরু করার সাথে সাথে আমার পৃথিবীটা যেন দুলে উঠলো। নিঃশ্বাস বন্ধ হয়ে হয়ে আসতে লাগলো আমার। আমি কি পড়ছি এসব? আকাশ চলে গেছে কেন? চিঠিটা পড়তে পড়তে আমার চোখ আটকে গেল কবিতার লাইনগুলোতে, আর তারপর প্রজাপতি শব্দটায়। আমার সারা শরীর যেন বরফ হয়ে গেল। এই নামে তো আমার পৃথিবীতে মাত্র একজনই ডাকতো। আমার স্কুল জীবনের সেই আকাশ। আর এই কবিতার প্রথম দুটো লাইন তো সেই হারিয়ে যাওয়া চিঠিতে লেখা। রাইসার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে দৌড়ে তার রুমে গিয়ে ট্রাঙ্ক থেকে সেই পুরনো ডায়েরিটা বের করলো। ডায়েরির ভেতরের ভাঁজ করে রাখা একটা ছোট্ট হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো, তার হারিয়ে যাওয়া সেই চিঠিটা, যা এতদিনে খুঁজে পায়নি। কাঁপা কাঁপা হাতে সে চিঠিটা খুললো। সেখানে ঠিক ওই কবিতার প্রথম দুটো লাইন লেখা। তার মানে আমার স্বামী আকাশই আমার স্কুল জীবনে সেই হারিয়ে যাওয়া আকাশ। আর আমি
আমি কি ভয়ঙ্কর ভুলটাই না করেছি। আমার নিজের বলা কথাগুলো শুনে আকাশ ভেবেছে আমি অন্য কোনো আকাশকে ভালোবাসি। আকাশ, তার মুখ দিয়ে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। সে কান্নায় ভেঙে পড়ল। নিজের বোকামির জন্য, নিজের ভুলের জন্য তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। সে বুঝতে পারলো আকাশ তাকে কতটা ভালোবেসে ফেলেছে যে তার কথিত সুখের জন্য নিজেকে নিঃশব্দে নিঃশেষ করে দূরে চলে গেল। কিন্তু এখন আর কাঁদার সময় নেই। তাকে তার আকাশকে ফিরিয়ে আনতে হবে। সে পাগলের মতো মোবাইলটা হাতে নিয়ে আকাশের ফোনে ডায়াল করলো। ফোন বন্ধ। সে আকাশের বন্ধু রিয়াদকে ফোন করলো। রিয়াদ ভাই, আকাশ কোথায়? প্লিজ আমায় বলুন ও কোথায়। ও কি আপনার ওখানে গেছে? ভাবি, আপনি কাঁদছেন কেন? ও তো আমাকে বলল অফিসের কাজে কয়েকদিনের জন্য ঢাকায় যাচ্ছে। না, ও মিথ্যে বলেছে। ও আমায় ছেড়ে চলে যাচ্ছে। ও কোনো ট্রেন বা বাসে গেছে। আপনি কিছু জানেন? হ্যাঁ, সকাল 7টার ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো 7:30 বাজে। রাইসা আর কোনো কথা শুনলো না। সে চাবিটা নিয়ে খালি পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। তার একটাই লক্ষ্য, ফরিদপুর রেল স্টেশন। সে পাগলের মতো সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বাবাকে ফোন করলো। বাবা, আকাশ, আকাশ আমায় ছেড়ে চলে যাচ্ছে। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, প্লিজ ওকে আটকাও। আশফাক চৌধুরী মেয়ের কান্নায় ভেঙে পড়া কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তাদের অভিনয়ের সংসারটা কখন যে সত্যি ভালোবাসার সংসারে পরিণত হয়েছে তা কেউই টের পায়নি। রাইসা যখন স্টেশনে পৌঁছালো তখন ট্রেনটা হুইসেল দিয়ে ছেড়ে দিচ্ছে। সে প্ল্যাটফর্মে পাগলের মতো ছুটতে শুরু করলো। আকাশ, আকাশ দাঁড়াও, প্লিজ যেও না। সে ট্রেনের জানালা দিয়ে ভেতরে উন্মাদের মতো খুঁজতে লাগলো। একটা জানালার পাশে এসে আকাশকে দেখতে পেল। আকাশ হেডফোন কানে দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল, মুখটা বিষণ্ণ। রাইসা ট্রেনের সাথে সাথে ছুটতে ছুটতে জানালার কাছে গিয়ে কাচের ওপরে পাগলের মতো ধাক্কাতে লাগলো। আকাশ, আমি রাইসা, তোমার প্রজাপতি, ফিরে এসো। প্রজাপতি শব্দটা শুনে আকাশ চমকে উঠল। সে পাশে তাকিয়ে দেখলো রাইসা ট্রেনের সাথে সাথে ছুটছে আর কাছে। আকাশ দ্রুত হেডফোন খুলে ফেললো। ট্রেনটা তখন গতি বাড়িয়ে দিয়েছে। রাইসা, তুমি তুমি এখানে কি করছো? নেমে যাও, পড়ে যাবে। তুমি না নামলে আমিও নামবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না আকাশ। আমি তোমাকেই ভালোবাসি। তুমিই আমার সেই আকাশ। ট্রেনের গতি তখন অনেক বেড়ে গেছে। রাইসা আর ছুটতে পারছিল না। সে প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে তার ভালোবাসা, তার আকাশ দূরে চলে যাচ্ছে। হঠাৎ করেই ট্রেনটা একটা বিকট শব্দ করে ব্রেক কষলো। চেন টানা হয়েছে। আকাশ দরজা খুলে লাফ মেরে নিচে এলো। সে ছুটে এসে রাইসার সামনে দাঁড়ালো। রাইসা কাঁদতে কাঁদতে তার বুকে আছড়ে পড়লো। আমি খুব বোকা আকাশ। আমি তোমায় চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমায় ছেড়ে যেও না। শ্শ্, আমি তো ভেবেছিলাম তুমি তোমার সেই বন্ধুকে। তুমি তো আমার সেই বন্ধু। তুমিই আমার সেই আকাশ। আমার একমাত্র ভালোবাসা। আমিই তোমার প্রজাপতি। আকাশ পরম মমতায় রাইসাকে নিজের বুকে জড়িয়ে ধরলো। সে ভুল বুঝাবুঝির অবসান হলো। স্টেশনের শত শত মানুষের সামনে দুটি হৃদয় আজ সত্যি সত্যি এক হয়ে গেল। তাদের অফিসের রাগী ম্যাম আর তর্কবাজ কর্মচারীর পরিচয়ের মুছে গিয়ে জন্ম নিল এক নতুন ভালোবাসার গল্প, যেখানে অভিমানের আড়ালে লুকিয়ে ছিল এক আকাশ সমান ভালোবাসা। সমাপ্ত।